Assalamu alaikum. Welcome to the 14th lecture of History of English Literature to GED 2231 or GED 247. Today, it is the continuation of the last lecture. গত লেকচারে আমরা শুরু করেছিলাম 20th সেঞ্চুরি ফিকশন। আজকে আমরা সেই ফিকশনটাকেই কমপ্লিট করার চেষ্টা করব। উই উইল ট্রাই টু হ্যাভ এ কম্প্রিহেন্সিভ আইডিয়া এই 20th সেঞ্চুরিতে নভেল এবং শর্ট স্টোরি, স্পেশালি নভেল অ্যান্ড শর্ট স্টোরি, এইটুকুতে আমরা ফোকাস করছি। 20th সেঞ্চুরি ফিকশন। গত লেকচারে আমরা কভার করেছি থ্রি ইনফ্লুয়েন্সেস দ্যাট চেঞ্জেস দ্য অ্যাটিটিউডস অ্যান্ড টেকনিক্স ইন রাইটিং ফিকশন। বিংশ শতাব্দীতে ইন 20th সেঞ্চুরি যারা নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, তারা তাদের নভেল বা শর্ট স্টোরি লেখার যে অ্যাটিটিউড এবং টেকনিক, সেটাতে কিছু পরিবর্তন নিয়ে আসলেন। সেই হিসেবে আমরা সহজ ভাষায় বলতে পারি, একদম সহজ করে বলতে পারি যে মডার্ন ফিকশন, 20th সেঞ্চুরি ফিকশনের তিনটা বৈশিষ্ট্য আমরা আলাদা করতে পারি। প্রথম যে বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পার্সোনাল ভ্যালুস রিপ্লেসড পাবলিক ভ্যালুস। সাধারণ জনগণ যে বিষয়গুলোকে মূল্যবোধ বলে বিবেচনা করত, 20th সেঞ্চুরিতে এসে যারা নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, তারা সেই মূল্যবোধগুলোকে বাদ দিয়ে ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিলেন। ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত মতবাদ, ব্যক্তিগত মূল্যবোধ, এটা মডার্ন ফিকশন, মডার্ন 20th সেঞ্চুরি ফিকশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। পার্সোনাল ভ্যালুস, ব্যক্তিগত মূল্যবোধ রিপ্লেস করে দিচ্ছে জনগণের মূল্যবোধকে। পার্সোনাল ভ্যালুস রিপ্লেসড পাবলিক ভ্যালুস। এই ক্ষেত্রে আমরা দুইজন ঔপন্যাসিকের অবদান আলোচনা করেছিলাম, একজন ভার্জিনিয়া উলফ, আরেকজন জেমস জয়েস। ভার্জিনিয়া উলফ, উনি তার উপন্যাসে একজন ব্যক্তির ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন। মানে ওনার ফোকাস ছিল পয়েন্ট অফ ভিউ অফ ওয়ান পার্সন, একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি। জেমস জয়েস সেই বিষয়টাকে আরো এক ধাপ উপরে নিয়ে গেলেন। জেমস জয়েস উনি একজন ব্যক্তির মূল্যবোধে সীমাবদ্ধ থাকলেন না, উনি একই সাথে সাইমালটেনিয়াসলি অনেকগুলো পয়েন্ট অফ ভিউ নিয়ে কাজ করা শুরু করলেন। তার উপন্যাসগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যে কোনো বিষয়কে, যে কোনো ফেনোমেনা, যে কোনো বিষয়কে উনি অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে, অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলোকে এক্সপ্লেইন করতেন। তাহলে জেমস জয়েস উনার লেখার ধরনটা কিন্তু তাহলে ভার্জিনিয়া উলফের থেকেও বেশি জটিল। ভার্জিনিয়া উলফ, উনার ফোকাস ছিল ওয়ান পয়েন্ট অফ ভিউ, আর জেমস জয়েস উনি a number of point of views, many point of views, অনেকগুলো পয়েন্ট অফ ভিউকে উনি একত্রিত করছেন। এবং জেমস জয়েস একটা বিষয় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে অনেকগুলো পার্সোনাল ভ্যালুস একসাথে হয়েই কিন্তু পাবলিক ভ্যালুস তৈরি হয়। পার্সোনাল ভ্যালু যে পাবলিক ভ্যালুকে রিপ্লেস করে দিচ্ছে বিষয়টা তা না, বরং আমরা যখন পাবলিক ভ্যালুস গুলো যখন রিয়েলাইজ করবো, অনেকগুলো পার্সোনাল ভ্যালু যখন একসাথে হবে, তখন কিন্তু পার্সোনাল ভ্যালু গুলো এই পাবলিক ভ্যালু গঠন করবে। সো মডার্ন ফিকশন অথবা 20th সেঞ্চুরি ফিকশন, আমরা নভেল বলি, শর্ট স্টোরি বলি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ জনগণের মূল্যবোধকে রিপ্লেস করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। জনগণের মূল্যবোধ যে বিষয়টা, এটা কিন্তু আমরা গত লেকচারগুলোতে আপনাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম যে জনগণ যেটাকে ভালো মনে করে সেটা কিন্তু বেশিরভাগ মানুষের জন্য মঙ্গলজনক। মোস্ট অফ দ্য পিপল, মেজরিটি, এটা তাদের ফেভারে যায়। কিন্তু মাইনরিটি, কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু ইন্ডিভিজুয়াল আছে, তারা কিন্তু বঞ্চিত হয়।
মানে একটা স্টেরিওটিপিক্যাল জেনারেলাইজড মতবাদ যদি সবার উপর চাপিয়ে দেওয়া হয়, ইট ডাজন্ট ম্যাটার এটা যত বড় রসগোল্লাই হোক না কেন। রসগোল্লাও কিন্তু সবার কাছে সমান আকর্ষণীয় না। হয়তো অনেকেই বলতে পারে যে বেশিরভাগ মানুষ রসগোল্লা পছন্দ করে। হয়তো 70% মানুষ রসগোল্লা পছন্দ করে। কিন্তু বাকি 30% হয়তো তারা দেখা গেল তারা রসগোল্লাকে শুধু ঘৃণা করে তাই না, এটা তাদের জন্য ক্ষতিকর। একইভাবে আমরা বলতে পারি যে জনগণের মূল্যবোধ এটা বেশিরভাগ মানুষের কাছে হয়তো মূল্যবান। কিন্তু বেশ কিছু সংখ্যক ইন্ডিভিজুয়ালের কাছে এটা আনফেয়ার মনে হতেই পারে। এইজন্য যারা আধুনিক 20th সেঞ্চুরি নভেলিস্ট or শর্ট স্টোরি রাইটার তারা ব্যক্তিগত মূল্যবোধের উপর ফোকাস করছেন। এটা ছিল ১ম বৈশিষ্ট্য। এরপর আমরা ২য় বৈশিষ্ট্য যেটা পেয়েছিলাম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ রেসপন্ড। আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. দেখেন, হাইলাইট করা আছে a new idea about time, সময় সম্পর্কে একটা অন্যরকম ধারণা। এর আগে সময় সম্পর্কে আমাদের যে গতানুগতিক কনভেনশনাল আইডিয়া সেটা হচ্ছে টাইম হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন্টস, একটার পর একটা ঘটনা ঘটবে। টাইম বলতেই আমাদের মাথায় আসে অতীতে এটা ঘটেছিল, বর্তমানে এটা 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 ঘটছে, ভবিষ্যতে এটা ঘটবে। টাইমটা এরকম সরল রেখায় যাচ্ছে, লিনিয়ার গতিপথ। এটা ছিল আমাদের পূর্ববর্তী ধারণা। কিন্তু যারা আধুনিক দার্শনিক, আধুনিক চিন্তাবিদ, তারা সময়ের একটা অন্যরকম চিত্র আমাদের সামনে তুলে ধরলেন। নিউ সময় সম্পর্কে আমাদের ধারণা পুরো পাল্টে গেল। দেখা গেল সময় হচ্ছে এরকম সরল রেখায় সামনে এগিয়ে যাচ্ছে ঠিক তা না। সময়টা অনেকটা জালের মতো, ভেরি কমপ্লেক্স ওয়ে। এবং টাইমটা আমাদের চেতনার সাথে জড়িত। আমরা যখন কোনো এক জায়গায় চুপচাপ বসে থাকি, তখন আমি যদি জিজ্ঞেস করি নিজেকে, আমি যদি নিজেই নিজেকে চুপচাপ বসে থেকে জিজ্ঞেস করি আমি এখন কোথায় আছি, ওয়্যার অ্যাম আই, অথবা আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনি এখন কোথায় আছেন, আপনি কোন সময়ে আছেন, আমি ধরেন আপনাকে 1 মিনিট পর পর জিজ্ঞেস করতে থাকবো ওয়্যার আর ইউ নাও, ইন টাইম, ওয়েন আর ইউ নাও। যদি আপনাকে আমি জিজ্ঞেস করতে থাকি, আপনি বলবেন স্যার এটা কি প্রশ্ন করে, আমি তো 2020 সাল, আজকে 31 ডিসেম্বর, কালকেই হচ্ছে 2021 সাল শুরু হবে, হ্যাপি নিউ ইয়ার চলে আসবে, তাহলে স্যার আমাকে এরকম উদ্ভট প্রশ্ন কেন করতেছে? আমি প্রশ্ন করছি, তার কারণ আছে। আপনি যখন চুপচাপ এক জায়গায় বসে থাকবেন তখন কিন্তু আপনি টাইম ট্রাভেল করতে থাকবেন। অদ্ভুত লাগছে? টাইম ট্রাভেলটা এটা হচ্ছে মেন্টাল টাইম ট্রাভেল। আপনি যদিও এই 31 ডিসেম্বর 2020 সাল, এখন বাজে 4টা 37, আপনি এই সময় অবস্থান করছেন, কিন্তু আমি যদি আপনাকে সামান্য একটু অবসর দিই আপনি অতীতে চলে যাবেন। হয়তো গত মাসে চলে যাবেন, অথবা লকডাউনের আগে চলে যাবেন, অথবা গত বছরে চলে যাবেন, অথবা আরো আগে 2016 সাল, 2015 সাল। আবার আমি আপনাকে আবার জিজ্ঞেস করব ওয়েন আর ইউ, আবার আপনাকে আমি জিজ্ঞেস করব আপনি কোথায়, আপনার চেতনা কোথায়, ওয়্যার ইজ ইউর কনসিয়াসনেস। আপনি তখন বলবেন ও আমি তো ভবিষ্যতের কথা ভাবছিলাম। হয়তো আপনি ভাবছেন, আপনি কিন্তু একটা কন্টিনিউয়াস মেন্টাল টাইম চিন্তা করছেন, অথবা আপনি ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করছেন। আপনি বসে আছেন বর্তমানে, কিন্তু আপনার মন কখনো চলে যাচ্ছে অতীতে, কখনো চলে যাচ্ছে ভবিষ্যতে। এই দ্বারা আপনি অতীত নিয়ে আক্ষেপ করছেন, ইস আমি এটা কেন করলাম না, ইস আমি এটা কেন করলাম না। অথবা আপনি ভবিষ্যৎ নিয়ে টেনশন করছেন, কি যে হবে আগামী বছর, কি যে হবে। এটা কিন্তু আমাদের একটা সাধারণ টেন্ডেন্সি, এটা আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা কখনোই বেশিক্ষণ বর্তমানে থাকতে পারি না, আমাদের মন কখনো অতীতে চলে যায়, কখনো ভবিষ্যতে চলে যায়। আমরা ক্রমাগত টাইম ট্রাভেল করতে থাকি। তাহলে টাইম সম্পর্কে আমাদের ধারণাটা কি? গত ক্লাসে বলেছিলাম, দিস ইজ এ কন্টিনিউয়াস ফ্লো ইন আওয়ার কনসিয়াস। আমাদের কনসিয়াসনেস, আমাদের চেতনায় সময়টা সারাক্ষণ প্রবাহিত হচ্ছে, এবং কখনোই সেটা সরল রেখায় লিনিয়ার গতিপথ না, এটা হচ্ছে সাইক্লিক্যাল, জাম্বল, একটা জালের মতো। কখনো কখনো আমরা হঠাৎ করে অতীতে চলে যাচ্ছি, গত মাস, গতকাল, গত বছর, কোনো একটা সময় আমি চলে যাচ্ছি, চিন্তা করছি অতীতের কথা, অথবা ভবিষ্যতে কিছু একটা ঘটবে, কালকে কি করবেন, আগামী মাসে কি করবেন, আগামী বছর কি করবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা
সাধারণ টেন্ডেন্সি, এটা আমাদের একটা বাতিক। আমরা কখনোই বর্তমানের কথা বেশিক্ষণ চিন্তা করতে পারি না। তার মানে টাইম সম্পর্কে আমাদের যে পুরাতন ধারণা ছিল যে টাইম ইজ সিকোয়েন্স অফ ইভেন্টস, এটা আসলে যথেষ্ট ত্রুটিপূর্ণ। টাইম ইজ নট আ সিকোয়েন্স অফ ইভেন্ট, টাইম ইজ আ কন্টিনিউয়াস ফ্লো। ক্রমাগত অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই অতীতে চলে যাচ্ছি, আবার আমি ভবিষ্যতে, মাঝখানে বর্তমান। তাহলে এই যে টাইম, আমাদের চেতনায় সময়টা কিন্তু খুবই জগা খিচুড়ি পাকিয়ে থাকে। এখন আপনার মানসিক অবস্থা যদি এরকম হয় যে আপনার মন সারাক্ষণ টাইম ট্রাভেল করছে, এই আমি অতীতে চলে যাচ্ছি, ভবিষ্যতে চলে যাচ্ছি, এই বিষয়টা যখন আমি হুবহু উপন্যাসে তুলে তুলে ধরি, তখন সেটা একটা জটিল উপন্যাসে পরিণত হয়। এই কাজটা কে করতেন? এই কাজটা করতেন, আপনাদের সামনে ছবি দেখতে পাচ্ছেন, কে দেখতে পাচ্ছেন? Yes, sir. বলেন তো, কার ছবি দেখতে পাচ্ছেন? নাম পড়েন তো। Joseph Conrad. জোসেফ কনরাড। জোসেফ কনরাড উনি যখন উপন্যাস লেখা শুরু করলেন, তখন এই টাইম নিয়ে উনি বেশ পরীক্ষা নিরীক্ষা করলেন। টাইম নিয়ে উনি চিন্তা করলেন যে আমরা যখন কোনো ঘটনার বর্ণনা দিতে থাকি, ধরেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছেন, অথবা আমরাই আড্ডা দিচ্ছি, তখন আপনি আপনার অতীতের কোন একটা ঘটনা বর্ণনা করতে লাগলেন। দেখবেন এই বিষয়টা খুব কঠিন। আপনি চেষ্টা করছেন ঘটনাটা গুছিয়ে সিকোয়েন্স বাই সিকোয়েন্স বলার জন্য, কিন্তু দেখবেন বারবার আপনি জাম্প করে দিচ্ছেন, টাইম জাম্প করছেন। কথা বলতে বলতে হয়তো আপনি ভবিষ্যতের কথা চিন্তা করছেন, আবার আপনি অতীতে ফিরে আসছেন, আবার ভবিষ্যতে, আবার বর্তমানে। জোসেফ কনরাড এই যে স্ক্র্যাম্বলিং অফ টাইম, এই যে সময়ের জগা খিচুড়ি মার্কা একটা অবস্থা আমাদের চেতনায়, এই জিনিসটা তিনি তার একটা উপন্যাসে উনি ট্রাই করলেন। এই উপন্যাসটার নাম সাইডে দেখছেন, লর্ড জিম। 1900 সালে উনি একটা উপন্যাস পাবলিশ করেন, লর্ড জিম। এই উপন্যাসটা যখন শুরু হচ্ছে, তখন অলরেডি ঘটনা সব ঘটে গেছে। মানে আমরা যখন সময়টা শুরু করছি, যখন নোভেলটা শুরু হচ্ছে, ততক্ষণে অলরেডি কাহিনী প্রায় শেষ। সেখান থেকে উনি অতীতে চলে যাবেন, আবার ভবিষ্যতেও চলে যাবেন, আবার। কনরাড কিন্তু নভেল লেখার সময় এইভাবে সাইনপোস্ট দিয়ে রাখেননি যে আমি কিন্তু এখন অতীতে। মাননীয় পাঠকগণ, ডিয়ার রিডার্স, নভেল কিন্তু অতীতে, ওইভাবে চিন্তা করেন। আবার কখন হঠাৎ করে জাম দেবে, আপনি নভেল পড়তে পড়তে নিজে টেরই পাবেন না। হঠাৎ করে জাম্প, টাইম জাম্প চলে এসেছে, আপনি বুঝতেই পারবেন না কখন আপনি অতীত থেকে বর্তমানে চলে এসেছেন। আপনি যদি খুব বেশি খেয়াল না করেন, মনোযোগ না রাখেন, তাহলে আপনি টাইম জাম্পটা খেয়াল করতে পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনি 20 বছর সামনে চলে এসেছেন। এক পেজ 20 বছর সামনে, তো পরের পেজের মাঝামাঝি হঠাৎ করে 20 বছর পেছনে চলে গেছে, আবার হঠাৎ করে বর্তমানের কাহিনী আসছে। এই যে টাইম লাইন, সময়টাকে স্ক্র্যাম্বলড করে ফেলা হয়। এই যে স্ক্র্যাম্বলড এগ যেরকম একদম একদম ভুজুরি করে ফেলে না ডিমটাকে, এরকম রান্না করে করে স্ক্র্যাম্বলড এগ, ওইরকম টাইম লাইনের একটা স্ক্র্যাম্বলড, জট পাকানো একটা পরিস্থিতি আমরা উপন্যাসে দেখতে পাই। এখন আপনার মনে হতে পারে, স্যার, কেন তারা এই রকম ধাঁধায় ফেলছে? পাঠকরা তো আনন্দের জন্য উপন্যাস পড়ে, তাহলে কেন পাঠককে এত হয়রানি করানো হচ্ছে? বিষয়টা হচ্ছে, উপন্যাস ইজ মিরর অফ আওয়ার লাইফ। উপন্যাস যদি বাস্তবসম্মত না হয়, তবে সে কি করে হবে? আপনি আপনার কথা চিন্তা করেন, সারা দিনে আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে যদি কোনোদিন লিস্ট করতে পারেন, আপনি দেখবেন আপনি একটানা বেশিক্ষণ বর্তমানে থাকতে পারবেন না। আপনার মন হয়তো অতীতে চলে যাচ্ছে অথবা ভবিষ্যতে চলে যাচ্ছে। আপনার যে কনসিয়াস, চেতনা, কনসিয়াসনেস, সেটা কিন্তু টাইম ট্রাভেল করছে। এখন উপন্যাসের চরিত্রগুলো মনেও যদি এরকম টাইম ট্রাভেল না চলে, তাহলে কি সেটা বাস্তবসম্মত চরিত্র হবে? আমরা কখনোই বর্তমানে বেশিক্ষণ থাকতে পারি না। আর এই যে সিকুয়েল, এরকম ডিসিপ্লিন অনুযায়ী টাইম, এরকম সিকোয়েন্স অনুযায়ী যে সবসময় চলবে, এটা তো ভাবা বোকামি। আমাদের চেতনা সবসময় টাইম জাম্প করতে থাকে। সেই জন্য উপন্যাসেও আমরা
সেই টাইম জাম্প, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি, নিউ ভিউ অফ টাইম, এই যে টাইমটা যে সারাক্ষণ ফ্লো করছে, সময় কখনো অতীতে কখনো ভবিষ্যতে, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর লাস্ট ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে আপনার যে বর্তমান, এই যে এখন আপনি যে বর্তমানে বসে আছেন, এই বর্তমান হচ্ছে অতীত দ্বারা নির্মিত। অতীত বিন্দু 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 জমে বর্তমান, মানে আপনার বর্তমান এর অস্তিত্বটা হচ্ছে অতীত দিয়ে গড়া। ইউর প্রেজেন্ট ইজ মেড আপ অফ ইউর পাস্ট। আপনার মেমোরি হচ্ছে আপনার পার্সোনালিটির এক একটা ইউনিট, আপনার এক একটা স্মৃতি জমে জমে আপনার বর্তমানের অস্তিত্ব। তার মানে পাস্ট ছাড়া প্রেজেন্টের অস্তিত্ব নাই। উইদাউট পাস্ট প্রেজেন্ট ইজ ইম্পসিবল। আবার বর্তমানকে বাদ দিয়ে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করতে পারেন না। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আসলে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দিস আর মিক্সড উইথ ওয়ান অ্যানাদার সো ইন্টিকেটলি, একদম মিশে আছে, মিলেমিশে একাকার হয়ে আছে। সময়টাকে ওইভাবে একদম স্পষ্টভাবে অতীত, বর্তমান, ভবিষ্যতে ভাগ করা বোকামি। সময়টা আমাদের চেতনায় একটা কন্টিনিউয়াস ক্রমাগত প্রবাহ, সারাক্ষণ চলছে। টাইম ফ্লো সারাক্ষণ চলছে, অলওয়েজ ইজ গোয়িং অন। এখন যদি আমি আপনাকে ধরে জিজ্ঞেস করি হোয়েন আর ইউ, আপনি দেখবেন আপনি গতকালে চলে গেছেন, যদিও আপনার শরীরটা বর্তমানে, কিন্তু আপনার মনটা চলে গেছে অতীতে। অতীতে নিশ্চয়ই আপনি কোনো একটা খারাপ কাজ করেছেন, কোনো একটা ভুল করেছেন, আপনার মন আক্ষেপ করছে, ইস ইস কেন করলাম কাজটা, কেন করলাম। এই যে আপনার আক্ষেপ, ইউর রিগ্রেট, রিগ্রেট করছেন মানেই, আপনি আক্ষেপ করছেন মানেই হচ্ছে আপনি অতীতে চলে গেছেন। নিজেকে বারবার পরীক্ষা করবেন, সারাদিনে কিছুক্ষণ পর পর নিজেকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আমি এখন কি করছি, আমি কি দুশ্চিন্তা করছি? দুশ্চিন্তা যদি আপনি করে থাকেন তাহলে আপনার মন পড়ে আছে অতীতে, মানে আপনার মন টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছে এবং অতীতে নিয়ে আপনি পড়ে আছেন, অতীত নিয়ে আপনি আক্ষেপ করছেন, হা হুতাশ করছেন, যদিও কোনো মানে নাই। অথবা আপনি নিজেকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ওয়েন এম আই, আমি এখন কোথায় আছি, কখন আছি। আপনার মন কি করছে? আপনার মন কি টেনশন করছে? আপনার মন কি ওয়ারিড, অ্যাংশাস? তার মানে আপনি চলে গেছেন ভবিষ্যতে, কিছু একটা ঘটবে অথবা নাও ঘটতে পারে, অনাগত ভবিষ্যৎ, যেটা অস্তিত্ব হতেও পারে নাও হতে পারে, সেটা চিন্তা করে আপনি টেনশন করছেন। আপনার মন টাইম ট্রাভেল করে চলে গেছে ফিউচারে, ভবিষ্যতে। আপনার চেতনা কখনোই একটানা বেশিক্ষণ বর্তমানে থাকতে পারে না। আপনার মন টাইম ট্রাভেল করছে, আপনার চেতনা কনসিয়াসনেস টাইম ট্রাভেল করছে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে। তাহলে আপনার মন যদি সারাক্ষণ এরকম জটিল একটা যাতায়াতের মধ্যে থাকে, তাহলে উপন্যাসের চরিত্রগুলো কি দোষ করলো? তারাও তো এরকম। তাদের চরিত্র, তাদের যে চেতনা, তাদের যে মন মানসিকতা, তাদের যে চিন্তা ভাবনা, এটাও তো সারাক্ষণ টাইম ট্রাভেল করতে থাকে। সেই জন্য জোসেফ কনরাড তার লর্ড জিম উপন্যাসে, যেটা উনি 1900 সালে পাবলিশ করলেন, এই উপন্যাসে উনি টাইমটাকে, টাইম কতটা জটিল, আইডিয়া অফ টাইম ইজ সো কমপ্লেক্স। সময় সারাক্ষণ বইছে, কন্টিনিউয়াস ফ্লো, কোথায়? ইন আওয়ার কনসিয়াসনেস। এই লর্ড জিম উপন্যাসে আপনারা যদি পড়েন, দেখবেন যিনি ন্যারেট করছেন, গল্পটা যিনি বলছেন, মার্লো, উনি সারাক্ষণ অতীত, বর্তমানে, মানসিক মেন্টাল টাইম ট্রাভেলে আছেন। এই এখন, এই তিনি ভবিষ্যতে, এই বর্তমানে, এই অতীতে, অতীত থেকে সরাসরি ভবিষ্যতে, আবার বর্তমানে উনি ঘটনা বলে যাচ্ছেন, একটার সাথে আরেকটা কানেক্টেড, কিন্তু টাইম লাইন ঠিক নাই। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার গিট্টু পাকিয়ে গেছে, জগা খিচুড়ি হয়ে গেছে। এটা কিন্তু রিডারকে পানিশমেন্ট দেওয়ার জন্য না, এটা রিডারকে সচেতন রাখার জন্য, রিডারকে রিয়েলাইজ করানোর জন্য যে রিডার নিজেই তো যখন কোনো কিছু ভাবতে থাকে তখন সে টাইম ট্রাভেলে চলে যায়, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে। এভাবেই মডার্ন ফিকশন রাইটাররা আমাদের সামনে নিউ আইডিয়া অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে নতুন এক ধারণা নিয়ে আসলেন। এই টাইমের সাথে কানেক্টেড হচ্ছে নিউ আইডিয়া অ্যাবাউট কনসিয়াসনেস, আমাদের চেতনা, আমাদের চেতনা। গত ক্লাসে বলেছি, এরা মনস্তত্ত্ব নিয়ে অনেক গবেষণা করেছেন, মানুষের চেতনা নিয়ে অনেক গবেষণা করেছেন। তারা মানুষের চেতনার অনেকগুলো স্তর বের করতে সক্ষম হয়েছেন।
তাদের রিসার্চ বলছে যে আমাদের যে চেতনা, কনসিয়াসনেস ইজ মাল্টিপল, অনেকগুলো লেয়ার থাকে আমাদের চেতনার। সচেতন মস্তিষ্ক, যেটা আপনি টের পাচ্ছেন। সচেতন মানে হচ্ছে আপনি টের পাচ্ছেন, আপনি কি ভাবছেন আপনি জানেন। আপনি যদি টের পান যে আপনি কি ভাবছেন, তার মানে আপনার ভাবনা চিন্তা চলছে হচ্ছে কনসাসে। মাঝে মাঝে মনের অজান্তে আমরা আরেকটা জিনিস ভাবতে থাকি, সেটা হচ্ছে সাবকনশাস। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনি অন্য কিছু ভাবছেন, এই মনের অজান্তে। সেটা হচ্ছে সাবকনশাস। আরেকটু ডিপ লেয়ার, যেটা কনসাসনেসের আরেকটু ভেতরে হচ্ছে ডিপ লেয়ার, সাবকনশাস। আরো গভীরে আছে হচ্ছে আনকনশাস। আপনি যে সেটা ভাবছেন আপনি নিজেই জানেন না, কোনোভাবে ধরতেই পারছেন না। কেন আপনার মন খারাপ, এটা অনেক চিন্তা করেও আপনি বের করতে পারছেন না। আপনি অনেক ভেবেও বের করতে পারলেন না কেন আপনার মন খারাপ, কারণ আপনার মন খারাপটা চলে গেছে আপনার চেতনে চলে গেছে, যেটা আপনার মন বের করতে চাইছে না। কারণ বের করলেই হয়তোবা আপনার কোন একটা ট্রমা, কোন একটা আনইজ, কোন একটা অস্থিরতা, অস্বস্তি তৈরি হবে। এই জন্য মন সেটা একদম অচেতনে পাঠিয়ে দিয়েছে, অচেতনে পাঠিয়ে দিয়েছে। এখন তাহলে তিনটা লেয়ার আপাতত জিগমন্ড ফ্রয়েড বলেছিলেন আমাদের চেতনার তিনটা স্তর। একটা হচ্ছে কনসাস, চেতনার মধ্যে, যেটা আমরা সারাক্ষণ কন্ট্রোল করতে পারি। সাবকনসাস, এটা হচ্ছে আমরা প্রায় কন্ট্রোল করতে পারি না, হাল ছেড়ে যায়, কিন্তু আমরা একটু চেষ্টা করলে ধরতে পারি। সাবকনসাস যে লেয়ারটা, এটা আমরা চাইলে সেটা রিভিল করতে একটু চেষ্টা করি। মনের অজান্তে, আমাদের মনটা তো আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা অনেক কিছু করে ফেলি, যেটা চিন্তা করলে বের করা যাবে, তবে চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে আনকনশিয়াস, ডিপ লেভেল। ওটা ভাবলে ওটা আমরা একা একা বের করতে পারি না। এর জন্য দেখা যায় অনেকে সাইকোলজি, সাইকিয়াট্রিস্টের কাছে ছুটে যান, সাইকিয়াট্রিস্টরা হেল্প করেন কনসিয়াসনেসে আনার জন্য। এখন এই যে আমাদের চেতনার বিভিন্ন স্তর, নায়কের কেন এত আনন্দ লাগছে, এটা নভেলিস্ট বের করতে চাচ্ছেন। তাহলে নায়কের যে আনন্দের উৎস, সেটা তার কনসিয়াস লেয়ারেও থাকতে পারে। এটা এখন নভেলিস্টের মুনশিয়ানা, উনি কিভাবে কাহিনীটাকে সাজাবেন। এর আগে আমরা যখন উপন্যাসগুলো পড়তাম, 18th সেঞ্চুরি, তারপর ভিক্টোরিয়ান নভেলগুলো, সেখানে আমরা দেখতাম মূল চরিত্রগুলোর মনের অবস্থা সব লেখকের জানা। যিনি নভেলিস্ট উনি একজন সব জানতা, উনি সব জানেন, অমনিশিয়েন্ট, ওনার সব নলেজ আছে। নায়কের আছে সবকিছু জানেন, তার মানে নায়ক নায়িকার মনের সব দরজা লেখকের জন্য খোলা। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে কিন্তু এটা সম্ভব না। বাস্তব জীবনে আমি আমার মনে কি আছে তাই বের করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি আমার নিজের মনে কি আছে তাই বের করতে পারি না। আমার কনসিয়াসনেসের যে লেয়ার, আমার নিজস্ব, আপনি চিন্তা করেন, আপনি কি আপনার সবকিছু অবগত আছেন সবকিছু সম্পর্কে? আপনি আপনার ভেতরে অনেক চিন্তা ভাবনা আছে, আপনি নিজেও জানেন না এগুলো চলছে। আপনি অস্থির, আপনার সারাক্ষণ অস্থির অস্থির লাগছে কেন? কারণ আপনার মধ্যে অনেকগুলো চিন্তা ভাবনা জট পাকিয়ে গেছে। এই যে নিউ আইডিয়া অ্যাবাউট কনসিয়াসনেস, এটা নিয়ে কাজ করেছেন আমরা জেমস জয়েস। এই যে আপনাদের সামনে ছবি আছে, সম্ভবত দেখতে পাচ্ছেন আশা করি। জেমস জয়েস 1916 সালে একটা নভেল পাবলিশ করলেন, নভেলের নাম হচ্ছে আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান। এই আ পোর্ট্রেট নভেলে উনি দেখালেন যে আমাদের মনের ভেতরে একসাথে কতগুলো চিন্তা ভাবনা চলতে থাকে, আমাদের চিন্তা করার পদ্ধতি কতটা জটিল। আমরা একই মুহূর্তে একই সময়ে আমাদের মাথায় 3-4টা ভাবনা একসাথে চলতে থাকে, আপনি নিজেও জানেন না আপনি কিভাবে এতগুলো ভাবনা একসাথে ভাবছেন। আপনার শুধু মনে হচ্ছে আপনার অস্থির লাগছে। কেন অস্থির লাগছে? কারণ আপনার ব্রেন একসাথে 3-4টা জিনিস প্রসেস করছে। আপনার শুধু অস্থির লাগছে, কেমন একটা অশান্তি, দমবন্ধ লাগছে। কেন? কারণ আপনার মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে, কোনো সলিউশন আসছে না। পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান, এখানে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, এটা একটা নভেল লেখার একটা টেকনিক, স্ট্রিম অফ কনসিয়াসনেস, চেতনা প্রবাহ।
এই চেতনা প্রবাহ টেকনিক, এই কৌশলটা ব্যবহার করে জয়েস দেখালেন যে আমাদের মন, হিউম্যান মাইন্ড কতটা জটিল এবং একসাথে সে কতগুলো বিষয় প্রসেস করতে পারে, কতগুলো বিষয় নিয়ে সে চিন্তা করতে পারে। এই যে আমাদের মনন, আমাদের চেতনা, চেতনার যে বিভিন্ন স্তর, এটা হচ্ছে এই মডার্ন পিরিয়ড 20th সেঞ্চুরিতে এসে রাইটাররা প্রথম সেটা প্র্যাকটিস করলেন। উপন্যাস, ছোট গল্প, বড় গল্পে আমরা এই কনসিয়াসনেসের বিভিন্ন লেয়ারে এই যে কমপ্লেক্সিটি, এটা নিয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা দেখতে পাই। এর আগে দেখা যেত যে একটা নভেল যখন 1600 700 1000 পেজের একটা নভেল, বড় নভেল, সেই নভেলে দেখা যেত বিশাল কাহিনী, এপিক সাগা, একদম 100 বছরের গল্প, 100 বছরের কাহিনী নভেলে ঢুকিয়ে দিয়েছে। বা কখনো কখনো দেখা যায় 200 বছরের কাহিনী। নভেল শুরু হয় একজনকে দিয়ে, নভেল শেষ হয় তার নাতিপুতিদের মাধ্যমে, বিশাল এক এপিক সেগা। এখন যখন যারা নভেলিস্ট, মডার্ন নভেলিস্ট, তারা যখন হিউম্যান কনসিয়াস নিয়ে কাজ শুরু করলেন, তখন তারা দেখলেন যে আমাদের মন, আমাদের চেতনা এতটাই গভীর, এতটাই জটিল, আমাদের চিন্তা ভাবনা প্রণালী, আমাদের একটা দিন, ওয়ান ডে, একদিনের গল্প, সেটাকে আমরা যদি লেয়ার বাই লেয়ার, পয়েন্ট অফ ভিউ বাই পয়েন্ট অফ ভিউ যদি আমরা অ্যানালিসিস করতে থাকি, তাহলে 1000 পৃষ্ঠার একটা নভেল অনায়াসে লেখা সম্ভব অন দ্য বেসিস অফ দ্য ইভেন্টস অফ ওয়ান ডে। একদিনের একটা গল্প, একদিনের একটা কাহিনী, একদিনের একটা কাহিনীর উপর ভিত্তি করে 1000 পৃষ্ঠার একটা নভেল অনায়াসে লেখা সম্ভব। এটা একটা উদাহরণ গতকালকে দিয়েছিলাম যে জেমস জয়েস তার ইউলিসিস ইউলিসিস উপন্যাসটা 1922 সালে পাবলিশ করলেন। ইউলিসিস উপন্যাসটাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংরেজি নভেলগুলোর মধ্যে একটা, এবং দ্য গ্রেটেস্ট মডার্ন নভেল ইউলিসিসকে বলা হয়। এই ইউলিসিস, এটা হচ্ছে প্রায় 1000 পৃষ্ঠার একটা বিশাল নভেল, কিন্তু মাত্র একদিনের কাহিনীর উপর ভিত্তি করে। ইউলিসিস নিয়ে আপনারা যদি পড়াশোনা করেন তখন দেখবেন যে ইউলিসিসে একদিনের গল্প, ইউলিসিস দ্য হোল নভেল ইজ অ্যাবাউট দ্য ইনসিডেন্টস অফ ওয়ান ডে, কিন্তু এতগুলো লেয়ারে, এতগুলো গভীরে এত সুন্দর করে অ্যানালাইজ করা হয়েছে যে একদিনের গল্পই 1000 পৃষ্ঠার একটা উপন্যাস ভর্তি হয়ে গেছে, লেয়ার বাই লেয়ার কনসিয়াসনেস। এখন এই যে তিনটা বৈশিষ্ট্য, আধুনিক উপন্যাস, আধুনিক গল্প, মডার্ন ফিকশন, 20th সেঞ্চুরি ফিকশনের তিনটা বৈশিষ্ট্য আমরা বলছি: পার্সোনাল ভ্যালুস রিপ্লেসড পাবলিক ভ্যালুস, আ নিউ আইডিয়া অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে ধারণাটা, টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো, আর নিউ আইডিয়া অ্যাবাউট কনসিয়াসনেস, আমাদের চেতনা, এটার অনেকগুলো স্তর আছে, এবং আমাদের চেতনায় পাস্ট ইজ অলওয়েজ মিক্স আপ উইথ প্রেজেন্ট, এবং আমাদের বর্তমানের চিন্তা ভাবনা এটা সবসময় অতীতের উপর নির্ভর করে। আমরা অতীতের উপর ভিত্তি করে বর্তমানকে মূল্যায়ন করি। উই জাজ, উই ইভ্যালুয়েট প্রেজেন্ট অন দ্য বেসিস অফ আওয়ার পাস্ট। শুধু তাই না, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে এক্সপেকটেশন, our expectation about future, it is also based on our past. আমাদের অতীতের উপর ভিত্তি করেই ভবিষ্যৎ সম্পর্কে আমাদের প্রত্যাশা। তার মানে আমাদের চেতনায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই টাইম সব সময় একসাথে অবস্থান করে। আমি আরেকবার ইনভিটেশন দিয়ে আমি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্রথম যে স্লাইডটা আলোচনা করছি, দেখবেন পার্পল কালারের মার্কিং করা আছে। একটু আগে বললাম, একটু আগে আমরা জোসেফ কনরাডের লর্ড জিম উপন্যাসের কথা বললাম। এই উপন্যাস পড়তে গিয়ে আপনি প্রায় কনফিউজড হয়ে যাবেন যে আমি এখন কোন সময়ে অবস্থান করছি। লেখক এত দ্রুত
অতীত বর্তমান ভবিষ্যতে জাম্প করতে থাকেন, যে রিডারের পক্ষে সেটা বোঝা প্রায় অসম্ভব হয়ে যায়। কনসাসনেসের গভীরে ঢুকতে ঢুকতে, ইউলিসিসের কথা বললাম যে মানুষের কনসাসনেস চেতনার ভেতরে ঢুকতে ঢুকতে একটা সময় রিডাররা কনফিউজড হয়ে যায় যে সে কোথায় আছে। সে কি এখন বাইরে আছে, নাকি প্রোটাগনিস্ট মেইন চরিত্রের মনের ভেতরে অবস্থান করছে। ঘটনা, মূল ঘটনা কোথায়, এটা কি এখন মনের ভেতরে ঘটছে নাকি বাইরের পৃথিবীতে ঘটছে। রিডার কনফিউজড হয়ে যায় যে ওয়েদার দিস ইভেন্টস ইজ হ্যাপেনিং আউটসাইড, এটা কি বাইরে ঘটছে নাকি চরিত্রের কোন একটা চরিত্রের মনের ভেতরে ঘটছে, কল্পনায় ঘটছে। এই যে সাইনপোস্ট নাই, no conventional signpost were put up to tell readers where actually they were. নভেল পড়তে পড়তে, গল্প পড়তে পড়তে তারা এখন কোথায় অবস্থান করছে, তারা কোন সময়ে, অতীত বর্তমান না ভবিষ্যতে, তারা কি মনের ভেতরে অবস্থান করছে নাকি বাইরে অবস্থান করছে, এই সিগন্যাল গুলো সাইনপোস্ট আকারে কখনোই এই মডার্ন নভেলিস্টরা দেন না। কেন দেন না? নো কনভেনশনাল সাইনপোস্ট, রিডারকে বোঝানোর জন্য কোথায় তারা অবস্থান করছে। কেন কোনো কনভেনশনাল সাইনপোস্ট দেন না? যারা নভেলিস্ট তারা বুঝতে দেন না, ইচ্ছা করেই বুঝতে দেন না। কিন্তু এটা কিন্তু রিডারকে পানিশমেন্ট দেওয়ার জন্য না, এটা হচ্ছে রিডার যেন বুঝতে পারে দ্য ইমিডিয়েসি অফ দ্য ইমপ্রেশন। যিনি লেখক, তার মনের ভেতরে একটার পর একটা ভাবনা, একটার পর একটা অনুভূতি স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, এবং সেটা উনি ওইভাবেই একদম সিনসিয়ারিটির সাথে, সততার সাথে ওইভাবেই ওনার নভেলে উনি ফুটিয়ে তুলছেন। রিডাররা যেন ফিল করতে পারে, রিডাররা যেন ফিল করতে পারে যে একটা রক্ত মাংসের মানুষ, তার মধ্যে যখন আবেগ অনুভূতি আসতে থাকে সেটা যে কতখানি কেয়টিক, বুঝতে থাকে। আমরা যেভাবে কনভেনশনাল, এর আগে 18th সেঞ্চুরি রোমান্টিক নভেল অথবা ভিক্টোরিয়ান নভেল যেভাবে আমরা পড়েছি, এটা অনেকটাই অবাস্তব। যদিও এটা রিয়েলিস্টিক নভেল নাম ধরে আছে, কিন্তু সেখানে মানুষের যে চিন্তা ভাবনার পদ্ধতি নভেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেভাবে উপন্যাসগুলোতে বলা হচ্ছে যে এইভাবে চরিত্ররা ভাবে, বাস্তব জীবনে আমরা ওইভাবে ভাবি না, দ্যাট ইজ আনরিয়াল। আধুনিক ঔপন্যাসিক, 20th সেঞ্চুরি নভেলিস্ট, তারা রিডারকে বোঝাতে চাচ্ছেন আসল রিয়েলিটিটা কি। আমরা ওই উপন্যাসের চরিত্রদের মতো সুন্দরভাবে গুছিয়ে চিন্তা ভাবনা করতে পারি না, আমাদের চিন্তা ভাবনা অনেকটাই অগোছালো। আমরা যখন স্মৃতিচারণ করি, when we remember something, তখন কিন্তু আমরা ওই সুন্দরভাবে গুছিয়ে সিকোয়েন্স অনুযায়ী ঘটনাগুলো একটার পর একটা আসে না, আমাদের মেমোরি একটার পর একটা অগোছালো ভাবে আমাদের সামনে এসে উপস্থিত হয়। এই আইডিয়াটা, এই ফিলটা দেওয়ার জন্য, এই ফিলটা দেওয়ার জন্য যে সত্যিকারে আমরা কিভাবে চিন্তা করি, সত্যিকারে আমাদের অনুভূতিগুলো কেমন, সেই বিষয়টা আমাদেরকে একদম সত্যিকার অর্থে বোঝানোর জন্য ভিক্টোরিয়ান পিরিয়ডের উপন্যাসগুলো যেভাবে আমাদের সামনে চিন্তা ভাবনার পদ্ধতি ফুটিয়ে তোলে, এটা অনেকটাই অবাস্তব। মডার্ন নভেলিস্ট, 20th সেঞ্চুরি নভেলিস্টরা, দে আর লুকিং ফর নিউ সাটলটিস অফ প্রেজেন্টেশন। তারা উপন্যাস লিখবেন এবং উপন্যাসের যে প্রেজেন্টেশনটা, এটার মধ্যে একটা সাটল, চার্লস ডিকেন্স অথবা এই ব্রন্তে সিস্টার্স, তারা যেভাবে চরিত্রের গভীরতা তুলে ধরেছেন সেটা কিন্তু পুরোপুরি বাস্তব না। সেখানে চরিত্রগুলোকে যথেষ্ট গোছানো, তাদের মন মানসিকতা দেখানো হয়েছে যথেষ্ট ডিসিপ্লিন, কিন্তু বাস্তব জগতে আমাদের মন মানসিকতা ওইরকম না। আমরা যখন ওই চরিত্র সম্পর্কে পড়তে থাকি তখন কিন্তু আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, আমাদের মনে হয় আমরা মনে হয় মানুষ হতে পারিনি, আমরা এরকম কেন, তারা কত সুন্দর চিন্তা ভাবনা করতে পারে, তাদের মনটা এরকম, আমাদের মনে এরকম কেন, আমরা হীনমন্যতায় ভুগি। কারণ সেটা বাস্তব না, দ্যাট ইজ নট রিয়েল। আপনি, আমি, আমরা যেমন, উপন্যাসের চরিত্রগুলো তো সেরকম হওয়া উচিত। যদি না হয় তাহলে কি হবে? আপনি উপন্যাস পড়ছেন, আপনি সারা জীবন শুধু দীর্ঘশ্বাস ফেলে যাবেন যে উপন্যাসের চরিত্রগুলো কত চমৎকার, তাদের চিন্তা ভাবনা কত পরিষ্কার, আর আমি, আমার চিন্তা ভাবনার কোনো দিশা নাই, আমি এখন এই চিন্তা করি, তখন এই চিন্তা করি, আমি এমন কেন?
ওরা এত সুন্দর ডিসিপ্লিনড, ওদের মনটা এত গোছানো, আমি কেন পারি না? পারেন না কারণ আপনি যে যেটাকে আদর্শ বলে ধরছেন সেটা আনরিয়াল, অবাস্তব। ওইভাবে মানুষ কোনোদিন চিন্তা করে না। That portrayal, that presentation is faulty. সেটা আপনার আমার গল্প না। আপনি আমি ওরকম না। আপনি আমি we are in a mess. আমরা বিশৃঙ্খল। আমাদের চিন্তাভাবনা এলোমেলো। আমরা ঐরকম ১০০ ভাগ সবসময় সাহসী, সবসময় প্রস্তুত। হিরোগুলো কেমন হয়? হিরোইনরা কেমন হয়? তাদের মধ্যে আমরা সততার একটা উজ্জ্বল শিখা। তারা কখনোই মিথ্যা কথা বলে না। তারা কখনোই কারো সাথে অন্যায় করে না। কিন্তু বাস্তবতা কি? আমরা বলি যে বাস্তবতা এবং উপন্যাস এক না। কেন এক হবে না? উপন্যাসের তো হওয়া উচিত বাস্তবতার প্রতিচ্ছবি। Novels should be the exact representation of reality. কিন্তু এত বেশি অবাস্তব কেন হবে? তারা যেটাকে সামাজিক বাস্তব উপন্যাস বলে দাবি করছে সেটা তো তাহলে অবাস্তব রূপকথা। আধুনিক যারা ঔপন্যাসিক, এই 20th century novelist, 20th century short story writer, তারা এই বিষয়গুলোকে নিয়ে গবেষণা করছেন। তাদের ফোকাস কোথায়? Their concentration on stream of consciousness. আমাদের স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে হচ্ছে যেকোনো একটা ক্যারেক্টারের মনের ভেতরে ঢুকে তার যে চেতনা প্রবাহ, তার মন কি ভাবছে সেটাকে করা, একদম রেকর্ড করা সিনসিয়ারলি, কোন রকম ফিল্টারিং ছাড়া, কোন রকম সেন্সরশিপ ছাড়া। মাথার মধ্যে মাথাকে পুরোপুরি স্ক্যান করা, ব্রেইনকে পুরোপুরি স্ক্যান করে কি চিন্তা ভাবনা চলছে সেগুলোকে রেকর্ড করা। একসাথে ২ টা জিনিস চিন্তা করছে, ওকে, তাহলে ২ টা জিনিসই লিপিবদ্ধ হবে। সে কি একসাথে ৬ টা জিনিস ভাবছে? তাহলে ৬ টা জিনিসই রেকর্ডেড হবে। অনেক সময় দেখবেন আপনি একই সাথে ৩ টা জিনিস ভাবছেন। আপনার একই সেন্টেন্সে ৩ টা ভাবনা চলে আসবে। কারণ আমাদের চিন্তা ভাবনা এতটাই জটিল। তাহলে একটা ব্রেইনকে যদি আমরা স্ক্যান করি এবং ওই ব্রেইনের মধ্যে যত চিন্তা ভাবনা চলছে ওটাকে হুবহু যদি আমরা রেকর্ড করি, তাহলে দেখবেন দাড়ি কমা ছাড়া একই সেন্টেন্সে ২-৩ টা ৩-৪ টা ভাবনা একসাথে হয়ে আছে। সেই পদ্ধতিটা প্রয়োগ করলেন জেমস জয়েস তার ইউলিসিস এবং আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট, এই দুইটাতেই। ইভেন ফিনিগানস ওয়ে কেও আপনারা দেখবেন উনি স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক ইউজ করে ক্যারেক্টারের মনকে বিশ্লেষণ করতে চাচ্ছেন, অ্যানালিসিস অফ মাইন্ড অফ দ্য ক্যারেক্টার্স। এটা করার পরে উনি যেটা আমাদের সামনে তুলে ধরলেন, আমরা দেখলাম it led inevitably to trace on the essential loneliness of the individual. Essential loneliness of the individual. আমরা যতই মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে চিল্লাপাল্লা করি, যতই আমরা বলি আমরা ওর সাথে আছি, আমার এতগুলো বন্ধু আছে, আমার এত বন্ধু, আমার এত বড় ফ্রেন্ড সার্কেল, আমার এত অস্থির একটা বন্ধু আছে, আমি কখনোই একা না। কিন্তু আপনি যখন স্ট্রিম অফ কনসিয়াসনেস বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন, তখন আপনি দেখতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি একা। দ্য এসেনশিয়াল লোনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল, আমাদের মনকে আমি ঠিক মতো বুঝতে পারি না, আমার বন্ধু আমাকে কিভাবে বুঝবে? উই আর অ্যাকচুয়ালি লোনলি। আমাদের চিন্তা ভাবনা আমাদের পক্ষেই বোঝা অসম্ভব। আমার কাছের মানুষ আমাকে কি করে বুঝবে? বাইরে থেকে দেখে বোঝা যাবে না ভেতরে কি চলছে। ফর অল কনসিয়াসনেস, এই যে পৃথিবীতে ৮ বিলিয়ন ৮০০ কোটি মানুষ আছে, প্রত্যেকের চেতনা হচ্ছে ইউনিক অ্যান্ড আইসোলেটেড। All consciousness are unique and isolated. And if this unique private world is the real world in which we live, এখন এই প্রাইভেট ওয়ার্ল্ডটা কি বাস্তবতা? কোনটা? আপনার মনের ভেতরটা বাস্তবতা নাকি বাইরের পৃথিবীটা বাস্তবতা? যা দেখা যায় তাই কি বাস্তবতা? প্রাইভেট ওয়ার্ল্ড, আউটসাইড ওয়ার্ল্ড, কোনটা সত্যিকারের পৃথিবী? আপনার মনের ভেতরটা কি বাস্তবতা নাকি বাইরেটা বাস্তবতা? প্রাইভেট ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড হুইচ উই লিভ। আপনি চিন্তা করেন, আপনি বাইরে যে দুনিয়াটা দেখতে পাচ্ছেন, চোখে দেখা, এটাই কি বাস্তবতা? নাকি মানুষের মনের মধ্যে যেটা চলছে?
সেটা বাস্তবতা। কোনটা বাস্তবতা? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এটা কি? আমি যেটা ভাবছি সেটা কি? If public values, if public values to which we must pay lip service in the social world, বেশিরভাগ মানুষ কি বাইরে চোখে যেটা দেখা যায় তারা সেটাকেই বাস্তবতা মনে করে। গাছপালা, বাড়ি ঘর, এই ভিড়, গাড়ি চলছে, রাস্তাঘাট, এটাকেই তারা বাস্তবতা মনে করে। Then in which we move are not the real values, এগুলো তো বাস্তবতা না। এই বাড়িঘর, রাস্তাঘাট এটা বাস্তবতা না। এবং এগুলো আমাদের পার্সোনালিটিকে ওইভাবে কন্ট্রোল করতে পারে না। বাইরের পৃথিবীটা আমাদের ভেতরের দুনিয়াটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারে না। বাইরের পৃথিবী এক এক পড়ে আছে আর আমার মন অন্য জায়গায় পড়ে আছে। আপনি খুব সুন্দর একটা জায়গা, ধরেন আপনি আপনার বন্ধুরা মিলে খুব সুন্দর একটা পার্কে বেড়াতে গেছেন। চমৎকার অস্থির জায়গা। কিন্তু আপনার মন পড়ে আছে আপনার ঘরে। মন পড়ে আছে আপনার ফোনে। মন পড়ে আছে অন্য কোথাও, অন্য কোনো রাস্তায়। তখন আপনি কোথায় আছেন? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, "Where are you?" আপনি কি বলবেন, "আমি এই সুন্দর পার্কে আছি"? আপনার শরীরটা কোথায় আছে সেটা গুরুত্বপূর্ণ না। Where is your mind? আপনার মনটা কোথায়? Where is your consciousness? আপনার চেতনা এখন কোথায়? এইখানে না অন্য কোথাও? বাইরের এক্সটার্নাল পৃথিবীকে যদি আপনি ফোকাস করেন, তাহলে দিস ইজ এ মিরাজ। এটা একটা মায়া, মরীচিকা। দিস ইজ নট রিয়েলিটি। আপনার কনসিয়াসনেস কোথায়? Where is your mind? আপনার মন কোথায়? আপনার মনটা কোথায়? That is your reality. Then we are all condemned to live in the prison of our own incommunicable consciousness. আপনি দেখবেন মানুষের সাথে মানুষের যোগাযোগটা অসম্ভব। আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি না। We fail to communicate. We fail to communicate with each other. যোগাযোগ করতে পারছেন না। আপনার কাছের বন্ধু তাকে আপনি বোঝাতে পারছেন না আপনার কেমন লাগছে। কারণ আপনি নিজেই জানেন না আপনার কেমন লাগছে। আপনার প্রচন্ড দম বন্ধ লাগছে। আপনি আপনার মাকে, বাবাকে, আপনার কাছের আত্মীয়-স্বজনকে বলতে পারবেন না কেন আপনার দম বন্ধ। আপনি শুধু বলতে পারছেন আমার দম বন্ধ লাগছে। কেন দম বন্ধ লাগছে? কারণ আপনি নিজেই জানেন না আপনার কেন দম বন্ধ লাগছে। সেটা আপনার কনসিয়াসনেস এর আনকনসিয়াস লেয়ারে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাইরের পৃথিবীটা যেটা চোখে দেখা যায়, এক্সটার্নাল ওয়ার্ল্ড, আপনি যদি এটাকে রিয়েলিটি নিয়ে বসে থাকেন তাহলে আপনি অন্ধ। আপনাকে ভেতরে, নিজের ভেতরে প্রবেশ করতে হবে। আপনি যদি আপনার কনসিয়াসনেস এর ভেতরে না ঢুকতে পারেন তাহলে আপনি কখনোই কারোর সাথেই কমিউনিকেট করতে পারবেন না। নিজের সাথেও কমিউনিকেট করতে পারবেন না। আপনি আপনার কাছের বন্ধুর সাথেও কমিউনিকেট করতে পারবেন না। নেক্সট স্লাইডে দেখেন হাইলাইট করা একটা অংশ আছে। দ্য থিম অফ সাচ মডার্ন ফিকশন। এই যে আধুনিক উপন্যাস যদি বলি, আধুনিক গল্প যদি বলি, এই আধুনিক গল্প, আধুনিক উপন্যাসের থিম কি? What is the theme of modern fiction? What is the theme of modern fiction? The theme of modern fiction কি? The impossibility of love. আমরা যেটাকে ভালোবাসা বলি, লাভ বলি, সত্যিকারের ভালোবাসা এটা অসম্ভব। আপনি নিজেকেই ভালোবাসতে পারবেন না। কারণ আপনি নিজেকে পুরোপুরি জানেন না। হয় ইচ্ছে করে জানেন না অথবা আপনি নিজেই জানেন না যে কেন জানেন না। নিজেকে নিজে ভালোবাসতে পারছেন না। If you cannot love yourself, আপনি যদি সকাল বিকাল আয়নার সামনে দাঁড়িয়ে অথবা মনে মনে বলেন I hate myself, I hate myself, I hate me, তখন কিভাবে আপনি আশা করেন যে অন্য কেউ আপনাকে ভালোবাসবে? আপনি আরেকজন মানুষকে ভালোবাসছেন। এই ভালোবাসার ভিত্তিটা কতটা ঠুনকো, কতটা ফ্রেল, এটা আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আমরা যেটাকে ভালোবাসা বলছি, it is actually absurd. আপনি আরেকজন মানুষের কতটুকু জানেন? সে নিজেই তো নিজেকে চিনতে পারে না বা চিনতে চায় না। আপনি কিভাবে তাকে ভালোবাসবেন? আপনি তো তার পুরোটা জানেনই না। মানে you are blindly loving someone.
এখন আপনার ব্লাইন্ড লাভ এটা মোটেও কোনো অ্যাকচুয়াল লাভ না। দ্যাট ইজ ভেরি ফ্রেইল, ঠুনকো ভালোবাসা। কনভেনশনাল উপন্যাস, 18th সেঞ্চুরি রোমান্টিক অর ভিক্টোরিয়ান নভেলে আমরা যে ভালোবাসার ইঙ্গিত পাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আনরিয়াল। ওটা অবাস্তব, রূপকথার গল্প। বাস্তব জীবনে আমাদের যে লাভ নোশন, এটা একটু চিন্তা করতে হবে যে এটা আপনি আসলে কি বুঝতে, আপনি কি জানেন ভালোবাসা আদৌ মানে কি? আপনি ভালোবাসেন এটা ভাবার আগে আপনি শিওর হন যে আপনি কি জানেন, আপনি কি আদৌ বোঝেন ভালোবাসা actually know what does it mean in real life, in reality love is impossible। এটা হচ্ছে একটা থিম। নেক্সট, এস্টাবলিশমেন্ট অফ ইমোশনাল কমিউনিকেশন। এই যে কারোর সাথে সত্যিকারের ইমোশনাল কানেকশন, ইভেন আপনি যার সাথে সারাক্ষণ ওঠা বসা করছেন, আপনার সবচেয়ে কাছের বন্ধু, আপনি কি তার পুরোপুরি তার ইমোশন সম্পর্কে অবগত আছেন? কিভাবে আপনি জানবেন? আপনি কি পুরোপুরি তার দিকে মনোযোগ দিতে পারছেন? আপনি বলতে পারেন সে কেন বলে না, আমি তার সাথে 24 ঘন্টা আছি, আমার বন্ধু কেন আমাকে বলে না? আপনার বন্ধু আপনাকে কি করে সবকিছু বলবে, সে তো নিজেই জানে না। এখন সে নিজেই জানে না তার ভেতরে একটা অস্থিরতা আছে, সেটা আপনি কিভাবে আপনাকে বলবে? আপনাকে যদি না বলে, হতে পারে আমরা অনেক সময় মন দিলে খেয়াল করলে হয়তো বুঝতে পারি, কিন্তু আপনি কয়টার মুহূর্ত তার দিকে খেয়াল করতে পারেন? তাহলে ইমোশনাল কমিউনিকেশন, সত্যিকারের আবেগী যোগাযোগ, এটাও অসম্ভব। ইন এ কমিউনিটি অফ প্রাইভেট কনসাসনেস, পৃথিবীটা এমন যে আমরা সবাই আমাদের চিন্তা ভাবনার মধ্যে বন্দী। উই আর অল ট্র্যাপড ইনসাইড আওয়ার মাইন্ড। আমরা আমাদের চিন্তা চেতনার ভেতরে বন্দী। উই আর ট্র্যাপড। আপনি বন্দী, আপনি বিচ্ছিন্ন। এখন আপনি বিচ্ছিন্ন হয়ে কিভাবে আরেকটা মানুষের সাথে কানেকশনে যাবেন? তাহলে when we are in private consciousness, we are imprisoned in our consciousness। আমরা আমাদের চেতনার ভেতরে বন্দী। যদি আমরা বন্দী হই, নিজের মধ্যে নিজে বন্দী, তাহলে তো কারো সাথেই ইমোশনাল কমিউনিকেশন সম্ভব না। যদি ইমোশনাল কমিউনিকেশন সম্ভব না হয়, তাহলে তো লাভ ইজ ইম্পসিবল। এটা হচ্ছে বেশিরভাগ আধুনিক উপন্যাস, বেশিরভাগ মডার্ন নভেলের থিম। হোয়াট ইজ দ্যাট? আমি হাইলাইট করছি, কাগজ কলম থাকলে লিখে রাখেন। The theme of most of the modern fiction, most of the modern novel, most of the modern stories is the impossibility of love, establishment of emotional communication in a community of private consciousness। কিভাবে সম্ভব? This is, in different ways, the theme of Joyce, Lawrence, Wolf, Foster। এই যে আমরা যাদের কথা বলেছি, জয়েসের কথা বললাম, জেমস জয়েস, টি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, ই.এম. ফস্টার্স, জোসেফ কনরাড। এই যে 5 জনের কথা আমরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, তাদের সবারই উপন্যাসের মূল বিষয়বস্তু এটাই, যে সত্যিকারের ভালোবাসা সেটা অসম্ভব। কেন? কারণ ভালোবাসার মানে কি আমরা তাই জানি না। কিভাবে জানবো? আমরা তো নিজেদেরকে চিনিই না। উই আর ব্লাইন্ড টুয়ার্ডস আওয়ারসেলফ। আমরা নিজেকেই চিনি না, অন্যকে কিভাবে চিনবো? এই প্রচলিত কনভেনশনাল উপন্যাস পড়ে আমরা মানুষের ব্যক্তিত্ব, মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে যে আইডিয়াটা পেয়েছি, এই আইডিয়াগুলো রূপকথা। দিজ আর নট রিয়েল। আমরা আমাদের নিজেদের সম্পর্কে প্রকৃত ধারণাটা নাই। উই ডোন্ট নো অ্যাবাউট আওয়ারসেলভস। আমাদের যে চেতনার গভীর স্তর, এই স্তরে গিয়ে আমরা ভাবতে পারছি না যে আমরা আসলে কারা। হু আর উই? এবার আপনারা যেটা করবেন, কাগজ কলম নেবেন। এবার কাগজ কলম নিতেই হবে। এখন হচ্ছে আমরা আমাদের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে ঢুকে গেলাম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। কাগজ কলম হাতে রাখেন। এখানে আমরা প্রত্যেকের অবদান, এই যে
কনরাড জয়েস, উলফ, লরেন্স, ফোস্টার, এদের সবার অবদান সম্পর্কে আমরা এখন খুব হালকা সংক্ষেপে জানব। জেমস জয়েসের উপন্যাসগুলোতে মূল কথাটা কি? জেমস জয়েসের উপন্যাসগুলোতে উনি দেখিয়েছেন the search for communion and inescapable isolation. সার্চ ফর কমিউনিয়ন, আমরা সবাই খুঁজছি, কি খুঁজছি? আমরা সবাই আশ্রয় খুঁজছি, কার কাছে? মানুষের কাছে। উই আর লুকিং ফর কমিউনিয়ন, আমরা যোগাযোগ চাচ্ছি, আমরা একা থাকতে চাচ্ছি না, আমরা একা থাকতে চাই না, someone, the search for communion, এই যে we are looking for a relationship, আমরা সবাই একটা সম্পর্কের পেছনে খুঁজছি, আমরা কেউই একা থাকতে চাই না। The search for communion and the inescapable isolation, কিন্তু আমরা যতই চেষ্টা করছি আমাদের একাকিত্ব দূর করার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের একাকিত্ব দূর করতে পারছি না। Our loneliness is inescapable, আপনি আপনার একাকিত্ব ছেড়ে পালাতে পারবেন না। It is impossible to escape from your loneliness. You are doomed to die in loneliness. যদি না আপনি নিজেকে পুরোপুরি বুঝতে পারেন, যদি না আপনি নিজেকে ভালোবাসতে পারেন, যদি আপনি নিজেকে বুঝতে না পারেন তাহলে নিজেকে ভালোবাসতে পারবেন না, যদি নিজেকে ভালোবাসতে না পারেন তখন আপনি আর কাউকে ভালোবাসতে পারবেন না। যদি আপনি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি কোনোদিন কোনো সম্পর্কে যেতে পারবেন না। You will never be in a true relationship. তাহলে সবকিছুর মূলে আছে আপনাকে নিজেকে নিজে জানতে হবে। You need to know yourself, নিজেকে নিজে জানতে হবে। Know yourself, love others, then there will be a chance of communion, তখন আপনি একটা সম্পর্ক। জেমস জয়েসের ইউলিসিস, জেমস জয়েসের ইউলিসিস যেটা বললাম, জেমস জয়েসের ইউলিসিস, জেমস জয়েসের ইউলিসিস যেটা 1922 সালে প্রকাশ হয়েছিল, সেই ইউলিসিসে জেমস জয়েস দেখিয়েছেন James Joyce's Ulysses is the human condition, symbolic of human condition as seen by the modern novelist. জেমস জয়েস তার দৃষ্টিভঙ্গি থেকে মানুষের অবস্থান, মানুষের পরিস্থিতি, মানুষের বেঁচে থাকার ছবি, হিউম্যান কন্ডিশন। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ হিউম্যান লাইফ? মানব জীবনের পরিস্থিতিটা কি? মানুষ আসলে কিভাবে বেঁচে আছে? মানুষের এই যে মানুষে মানুষের সম্পর্ক, এটা আসলে কতখানি সত্যিকারের সম্পর্ক? হিউম্যান এক্সিস্টেন্স, হিউম্যান কন্ডিশন নিয়ে জেমস জয়েস গবেষণা করেছেন। উনি তার উপন্যাসে মানুষের বেঁচে থাকা, মানুষের জীবন নিয়ে কথা বলতে চেয়েছেন। তাহলে জেমস জয়েস উনার অবদানটা কি? James Joyce, in his novels, he tried to depict, illustrate human condition. মানুষের জীবনের ছবিটাকে উনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। James Joyce, he wished to depict human condition in his novels. Similar investigation, একই রকম ইনভেস্টিগেশন আমরা দেখতে পাই ইএম ফস্টার্স এর উপন্যাসে। ইএম ফস্টার্স, আপনারা কি দেখতে পাচ্ছেন ইএম ফস্টার্স এর ছবি? প্লিজ রেসপন্ড। Yes, sir. যে বিখ্যাত নভেল হচ্ছে 1924 সালে পাবলিশ হওয়া A Passage to India, A Passage to India। তার আরো দুটো নভেল, A Room with a View, The Longest Journey, এই নভেলগুলো যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখবেন উনারও টার্গেট একই রকম ছিল, যে মানুষ আসলে কিভাবে বেঁচে আছে, মানুষের বেঁচে থাকার পদ্ধতি, তার চিন্তা ভাবনার পদ্ধতি, মানুষের সাথে মানুষের সম্পর্ক, এগুলো নিয়ে উনি কথা বলতে চেয়েছেন। দ্য বেসিক কন্ডিশন অফ হিউম্যান লাইফ, এটা আমরা ফস্টারের নভেলেও দেখতে পাই। ফস্টার্স এক্সপ্লোরেশন অফ দ্য কনভেনশনস দ্যাট সিমস টু বি হেল্পস টু লিভিং,
but that in fact prevent true human contacts. ফস্টার উনি দেখাতে চেয়েছেন যে আমরা যোগাযোগ করতে চাই, কিন্তু আমাদের যোগাযোগ করার পদ্ধতি, মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ার পদ্ধতিটা এতটাই ত্রুটিপূর্ণ যে আমরা যতই মানুষের কাছে যেতে চাই, আমরা ততই দূরে চলে যাই। আমাদের উদ্দেশ্য থাকে মানুষের কাছে যাওয়া, প্রিয়জনের কাছে যাওয়া, কিন্তু আমাদের যাওয়ার পদ্ধতি এতটাই ত্রুটিপূর্ণ যে আমরা যতটাই কাছে যেতে চাই তার থেকে বেশি দূরে সরে যাই। আমরা এই যে কনভেনশনস, আমাদের যে কনভেনশন গুলো আছে, আমাদের যে রীতিনীতি, আমাদের যে সামাজিক রীতিনীতি, এটা আমাদেরকে মেবি ইট হেল্পস আস টু লিভ, এটা হয়তো আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু আমাদের এই সামাজিক রীতিনীতি এতটাই ত্রুটিপূর্ণ, ইট ইনফ্যাক্ট প্রিভেন্ট ট্রু হিউম্যান কন্ট্যাক্টস। মানুষ বেঁচে থাকে, ঠিকই বেঁচে থাকে, কিন্তু মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরি হয়। ইট প্রিভেন্ট ট্রু হিউম্যান কন্ট্যাক্টস। সামাজিক রীতিনীতি এতটাই ত্রুটিপূর্ণ আমাদের আমাদের যে ইট প্রিভেন্ট ট্রু হিউম্যান কন্ট্যাক্টস। সামাজিকতা, আমরা একটা কথা বলি না, সমাজ। সমাজ মানে কি? মানুষ মানুষের কাছে আসবে, মানুষ মানুষের আপন হবে, কিন্তু সমাজ এতটাই ত্রুটিপূর্ণ একটা ইনস্টিটিউশন যেটা মানুষকে কাছে আনার পরিবর্তে মানুষকে আরো দূরে সরিয়ে দেয়। মানুষ সামাজিকভাবে একত্রিত হয়, তারা বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাদের দূরত্ব তৈরি। তাহলে জেমস জয়েস এবং ফস্টার্স, এদের এদের মধ্যে কিন্তু আমরা অবদানে মিল পাচ্ছি, তাদের কার্যক্রমে মিল পাচ্ছি, তাই না? জেমস জয়েস উনি হিউম্যান কন্ডিশন নিয়ে কথা বলছেন, মানুষ আসলে কেমন ভাবে বেঁচে আছে, মানুষ যে বেঁচে আছে কিভাবে বেঁচে আছে, সে কি ভালো আছে? এই যে মানুষের মানুষের সম্পর্কটা কেমন, ফস্টার তার উপন্যাসে দেখিয়েছেন যে সমাজ কিভাবে মানুষকে কাছে আনার পরিবর্তে দূরে সরিয়ে দেয়। থাকতে সাহায্য করে, নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু সত্যিকারের হিউম্যান কন্ট্যাক্ট, হিউম্যান কানেকশন, এটা দেখা যাচ্ছে খুবই কঠিন। সমাজ আমাদেরকে কাছে আনার পরিবর্তে দূরে সরিয়ে দিচ্ছে। কাছে সমাজ এর উদ্দেশ্য কি ছিল? সমাজের উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগ তৈরি করা, মানুষকে কাছে টেনে নিয়ে আসা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে গতানুগতিক সমাজ ব্যবস্থা, আমরা দূরে সরে যাচ্ছি, কাছে তো আসতে পারছেই না, যোগাযোগ তো হচ্ছেই না, বরং আমরা আরো দূরে চলে যাচ্ছি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই। 2 মিনিটস ব্রেক, 2 মিনিট পরে আবার আসছি।
Okay, let us continue. অবদান সম্পর্কে আলোচনা করলাম। হিউম্যান কন্ডিশন, মানুষের অবস্থান, মানুষের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতে চেয়েছেন। উনি দেখাতে চেয়েছেন যে মানুষের বেঁচে থাকার যে পরিস্থিতিটা কেমন, মানুষ কিভাবে বেঁচে আছে। ইএম ফস্টার উনি দেখালেন সমাজ কিভাবে মানুষকে কাছে টেনে আনার বদলে দূরে সরিয়ে দেয়। সামাজিক রীতিনীতি হয়তো আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, মেবি ইট হেল্পস টু লিভিং, বাট ইন ফ্যাক্ট ইট প্রিভেন্ট ট্রু হিউম্যান কন্ট্যাক্ট। মানুষের সাথে মানুষের সত্যিকারের সম্পর্ক প্রায় অসম্ভব। সমাজের স্ট্রাকচারটা এতটাই ত্রুটিপূর্ণ। এরপর ভার্জিনিয়া উলফ, ভার্জিনিয়া উলফ ভার্জিনিয়া উলফ আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভার্জিনিয়া উলফ পোয়েট্রি থেকে টেকনিক বড় করেছেন, সেই টেকনিক অ্যাপ্লাই করে উনি উপন্যাস লিখেছেন। কারণ ভার্জিনিয়া উলফ ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট নভেলিস্ট হু ফোকাসড অন পার্সোনাল ভ্যালুস। ব্যক্তিগত মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে উনি উপন্যাস লিখছেন, এবং ওনার উপন্যাসগুলো যেমন 1922 সালে ওনার জেকবস রুম পাবলিশড হয়, 1925-এ তার বিখ্যাত উপন্যাস মিসেস ড্যালওয়ে, তারপর 1929-এ আরেকটা বিখ্যাত উপন্যাস আ রুম অফ ওয়ানস ওন। তার উপন্যাসগুলো যদি আপনারা স্টাডি করার সুযোগ পান তাহলে দেখবেন উনি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, পার্সোনাল ভ্যালুজ অ্যাপ্লাই করে উনি সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। উনি কিন্তু সামাজিক রীতিনীতির প্রতি গতানুগতিক ব্যাখ্যা করেননি সবকিছু। উনি সম্পূর্ণ তার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব বিশ্বাসের আলোকে উনি কিন্তু ওনার উপন্যাসগুলো ধীরে ধীরে রচনা করে নিয়ে গেছেন। ওনার অবদান যদি আমরা বের করার চেষ্টা করি তার উপন্যাস থেকে, তাহলে আমরা দেখব উলফস প্রজেকশন অফ রিলেশন বিটুইন সেলফস, need for privacy and self's need for genuine communication। এই যে উলফস প্রজেকশন অফ দ্য রিলেশন, এই যে সম্পর্ক, কিসের সাথে কিসের সম্পর্ক, একটা হচ্ছে দ্য সেলফস নিড ফর প্রাইভেসি, আমাদের সবারই একটা ব্যক্তিগত জগৎ থাকা উচিত, আমাদের সবারই একটা প্রাইভেসির প্রয়োজন আছে। কি বলেন? উই অল ডিজার্ভস আ লিটল বিট অফ প্রাইভেসি। একটা একটা অংশ আমাদের মনের, এমন একটা অংশ থাকা উচিত যেটা শুধুমাত্র আমার, আমার প্রাইভেট, একান্তই নিজস্ব। আমরা সবাই চাই যে আমাদের ব্যক্তিগত বলে কিছু বিষয় থাকুক, আমাদের ব্যক্তিগত একটা পৃথিবী থাকুক যেটা আমার সম্পূর্ণ একার। আরেকটা হচ্ছে দ্য সেলফস নিড ফর জেনুইন কমিউনিকেশন। আবার একই সাথে আমরা চাই কাছের মানুষদের সাথে যোগাযোগ করতে, জেনুইন কমিউনিকেশন উইথ আওয়ার ডিয়ার পিপল, আমাদের প্রিয় মানুষদের সাথে আমাদের সত্যিকারের যোগাযোগটা হোক। এখন এই যে আমাদের প্রাইভেসির চাহিদা এবং কমিউনিকেশনের চাহিদা, এই নিয়ে আমরা মাঝে মাঝে কমপ্লিকেশনে পড়ে যাই। কমিউনিকেশন করতে করতে এমন হয় যে আমরা আমাদের প্রাইভেসি হ্যাম্পার্ড হয়। আবার প্রাইভেসি যদি আমরা অনেক বেশি মেনটেন করার চেষ্টা করি তাহলে কিন্তু কমিউনিকেশনে গিয়ে ঝামেলা হয়ে যায়। মানে আপনার প্রাইভেসি এন্ড কমিউনিকেশন দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত। আমাদের সবারই কিন্তু প্রাইভেসির প্রয়োজন আছে। যদি প্রাইভেসিতে বেশি গুরুত্ব দেন তাহলে আপনার যোগাযোগ ভেঙে পড়বে। আবার আপনি যদি যোগাযোগ কমিউনিকেশনে বেশি ফোকাস করেন তাহলে কিন্তু আপনার প্রাইভেসি ব্রিচড হতে পারে। এখন এই দুটোর মধ্যে ব্যালেন্স এন্ড কমিউনিকেশন, এই দুটোর মধ্যে রিলেশনটা কি, উলফ তার উপন্যাসে এটা কিন্তু উনি বোঝাতে চেয়েছেন। এই যে
আমাদের সবারই মাঝে মাঝে মনে হয় না যে আমি আমার মতো করে কেন বাঁচতে পারি না? আমার প্রতিটা পদক্ষেপে কেন আমার পরিবারের লোকজন কেন বারবার ইন্টারফেয়ার করে? পরিবার ঠিক আছে। সমাজের মানুষজন কেন আমার বেঁচে থাকার পদ্ধতি, জীবন পদ্ধতি, লাইফস্টাইল নিয়ে কমেন্ট করবে? কেন তারা ইন্টারফেয়ার করবে? সরকার, গভর্নমেন্ট, ইভেন গভর্নমেন্টও আপনি দেখবেন আপনি ইচ্ছামতো চলাফেরা করতে পারবেন না। মন মতো ইচ্ছামতো আপনি বাধা দেবে। শুধু তাই না, ধর্ম আপনার মতবাদ যাই থাকুক না কেন, আপনি একেবারে ডিভাউট রিলিজিয়াস ধার্মিক হন অথবা আপনি যদি বিধর্মীয় হন বা আপনি যদি ক্যাজুয়াল রিলিজিয়াস প্র্যাকটিস করেন, তাও কিন্তু আপনি ইচ্ছামতো সবকিছু করতে পারবেন না। আপনার মন যা চায় আপনি কিন্তু তা করতে পারবেন না। কারণ আপনার রিলিজিয়ন, আপনার পলিটিক্স, আপনার গভর্নমেন্ট, আপনার ফ্যামিলি, সোসাইটি সবকিছু আপনাকে ইন্টারফেয়ার করবে। একটা সময় আপনি ক্লান্ত হয়ে বলবেন যে আমরা কি তাহলে একটু প্রাইভেসি ডিজার্ভ করি না? ডোন্ট উই ডিজার্ভ প্রাইভেসি? আমাদের তো প্রাইভেসির প্রয়োজন আছে, নইলে আমরা কিভাবে বাঁচবো? আবার আপনি যদি সারাক্ষণ নিজেকে একদম ডিসক্রিট রাখেন, সবসময় যদি আপনি একটা প্রাইভেট লাইফ লিড করেন, তখন কিন্তু সবার সাথে আপনার একটা দূরত্ব তৈরি হবে। একবার যদি দূরত্ব তৈরি হয়ে যায়, তখন কিন্তু আপনি চাইলেও জেনুইন কমিউনিকেশন আপনি সহজে করতে পারবেন না। বিষয়টা খুবই জটিল দাঁড়ায়। তাহলে এই যে প্রাইভেসি, ব্যক্তিগত আড়াল এবং কমিউনিকেশন, যোগাযোগ, আমরা কিন্তু বলতে পারি প্রাইভেসি এন্ড কমিউনিকেশন একটা আরেকটার বিপরীত। প্রাইভেসি যখন আপনি মেনটেন করবেন তখন কিন্তু কমিউনিকেশন স্টপড, বন্ধ হয়ে যায়। আবার আপনি যখন কমিউনিকেশন যখন অন রাখবেন তখন কিন্তু প্রাইভেসিটা ভালনারেবল একটা পজিশনে থাকে। ভার্জিনিয়া উলফ তার উপন্যাসে এই বিষয়টা আমাদেরকে সচেতন করতে চেয়েছেন যে আমরা আমরা কি যথেষ্ট সচেতন? আমরা কি আমাদের প্রাইভেসি, কমিউনিকেশন এটার যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা রক্ষায় কি আমরা সচেতন? আমরা কি কেয়ারফুলি এটাকে ডিল জীবনে, সবার জীবনেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে হয়তো খেয়াল করেন না। আমরা একই সাথে কমিউনিকেশনও রাখতে চাই, আবার প্রাইভেসিও রাখতে চাই। দুটো তো সমান তালে আপনি রাখতে পারবেন না। আপনাকে যে কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এমন ভাবে আপনাকে প্রাইভেসিটা মেইনটেইন করতে হবে যেন সেটা আপনার কমিউনিকেশনে হ্যাম্পার না করে। আবার আপনি এতটাও ওপেন হবেন না যেন আপনার সব প্রাইভেসি ব্রিচড হয়ে যায়। উলফ তার উপন্যাসে এই বিষয়টা আমাদেরকে বোঝাতে চেয়েছেন। বিশেষ করে পার্সোনাল ভ্যালুস, যেটা আমরা শুরু থেকে বলছি যে পার্সোনাল ভ্যালুস রিপ্লেসড প্রাইভেট পাবলিক ভ্যালুস। যখন আমরা পাবলিক ভ্যালুতে ফোকাস করি তখন কিন্তু এই যে ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু ইগনোরড হয়, অবহেলিত হয়। উলফ তার উপন্যাসে এই বিষয়গুলো আমাদেরকে বোঝাতে চেয়েছেন। ভার্জিনিয়া উলফের পর লরেন্স, ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্স একজন খুবই বিখ্যাত এবং কুখ্যাত উপন্যাসিক। বহু দেশে ডিএইচ লরেন্সের উপন্যাস নিষিদ্ধ, মেনি অফ দ্য কান্ট্রিজ। অনেকগুলো দেশে, বিশেষ করে তার 1928 সালে যে নভেলটা লেডি চ্যাটারলেস লাভার, এটা তো মনে হয় বেশিরভাগ দেশে নিষিদ্ধ। রেইনবো, এটা ইংল্যান্ডেও বহু বহু বছর নিষিদ্ধ ছিল। সানস এন্ড লাভার্স, এটা ইউরোপ এবং আরবের অনেকগুলো দেশে নিষিদ্ধ। হোয়াইট পিকক, এটাও পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ। মানে লরেন্স তাকে ফেমাস বলার থেকে অনেকে ইনফেমাস, কুখ্যাত বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন এই যে ডিএইচ লরেন্সের উপন্যাসগুলো কেন আমাদেরকে আক্রমণ করছে? কেন ডিএইচ লরেন্সের উপন্যাস এত বেশি সংবেদনশীল, এত বেশি, কিভাবে পৃথিবীর কেন পৃথিবীর বেশিরভাগ দেশে তাকে এরকম নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে? কারণ লরেন্স এমন কিছু সংবেদনশীল, সেন্সিটিভ বিষয় তার উপন্যাসে ফুটিয়ে তুলছেন যেটা সত্যি খুবই সাটলটির সাথে ডিল করতে হয়। ডিএইচ লরেন্স তার উপন্যাসগুলোর মূল থিম হচ্ছে হিউম্যান রিলেশনশিপস। দ্য থিম অফ অল লরেন্সেস নভেলস ইজ হিউম্যান রিলেশনশিপস। কেমন রিলেশনশিপস?
মেন উইমেন রিলেশনশিপ, নারীর সাথে পুরুষের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, এই যে বিভিন্ন সম্পর্কগুলো, ডিএইচ লরেন্স তার উপন্যাসে দেখিয়েছেন যে মানুষের সাথে মানুষের সম্পর্কটা কত অদ্ভুত। মানে তার পুরো ক্যারিয়ার জুড়ে, ডিএইচ লরেন্স পুরো ক্যারিয়ার জুড়ে উনি এই মানুষের সাথে মানুষের সম্পর্ক এই বিষয়টা নিয়ে উনি গবেষণা করে গেছেন। নানাভাবে, নানা পয়েন্ট অফ ভিউ, নানা পার্সপেক্টিভ, নানা দৃষ্টিভঙ্গি থেকে উনি মানুষের সাথে মানুষের সম্পর্কটা বোঝার চেষ্টা করেছেন। এই যে মানুষের সাথে মানুষের সম্পর্ক বিষয়টা এতটাই অদ্ভুত, এতটাই অদ্ভুত, ইট ক্যান বি অল টু ইজিলি ডিস্টর্টেড। এই সম্পর্কটাকে খুব সহজেই নষ্ট করে ফেলা যায়, খুব সহজেই বিকৃত করে দেয়া যায়। মানুষের সাথে মানুষের সম্পর্কটা এতটাই সেন্সিটিভ, এতটাই ভালনারেবল, এটাকে খুব সহজেই বিকৃত করে ফেলা যায়। সমাজ সমাজ অনেক বেশি ইন্টারফেয়ার করে মানুষের সাথে মানুষের সম্পর্কে, এবং সমাজ তার বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন অচল অচল রীতিনীতি দ্বারা মানুষের সম্পর্ককে প্রভাবিত করার চেষ্টা করে। সমাজের বিভিন্ন রীতিনীতি, যে আমরা শুরুতে বললাম না যে সমাজ আমাদেরকে যতটা কাছে আসতে সাহায্য করে আমরা তার থেকে অনেক বেশি দূরে সরে যাই, কারণ সমাজের রীতিনীতিতে কিছু সমস্যা আছে। সমাজ সামাজিক রীতিনীতি, কিছু কিছু রীতিনীতি এতটাই পুরাতন আমলের, এতটাই মানধাতার আমলের, যে সেই রীতিনীতি খুব সহজেই মানুষের সাথে মানুষের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, ডিস্টর্ট করে দিতে পারে। আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনি শিক্ষা নিতে পারেন, যে আপনার দেখবেন যে আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার সম্পর্ক দেখবেন সমাজের মানুষজন উল্টাপাল্টা কথা বলছে। আপনারা কিন্তু বন্ধু, আপনারা খুবই ভালো বন্ধু, কিন্তু দেখবেন সমাজ সেটাকে বিকৃতভাবে প্রকাশ করছে। মানুষের সাথে মানুষের সম্পর্ক, আমরা যদি তার পবিত্রতা বিষয়টা খেয়াল করি, তার ইনোসেন্স, তার নিষ্পাপ যে অবস্থা, সেটা কিন্তু সমাজ অনেক সময় মেনে নিতে পারে না। সমাজের বেশিরভাগ অংশই এত বেশি মানধাতার আমলের, এত বেশি ব্যাকডেটেড, যে তার সেই পুরাতন রীতিনীতি দ্বারা খুব সহজেই মানুষের সম্পর্কটাকে তারা নষ্ট করে দেয়। সমাজ যতটা না মানুষের সম্পর্ক গড়ে দিতে পারে, তার থেকে বেশি সহজেই সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সমাজ মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে, তার সাথে যোগ হয়েছে নোশনস অফ রেসপেক্টেবিলিটি অর প্রোপ্রাইটি। এই যে মানুষের সামাজিক সম্মান বোধ, সামাজিক সম্মান, রেসপেক্টেবিলিটি অর প্রোপ্রাইটি, এই যে সামাজিক সম্মান, সামাজিক মর্যাদা, এই বিষয়টা যখন মানুষ অনেক বেশি এটাতে প্রিঅকুপাইড হয়ে যায়, অনেক বেশি অবসেসড হয়ে যায়, সামাজিক সম্মানের উপর যখন সে অনেক বেশি গুরুত্ব প্রদান করে, তখন দেখা যায় তার সম্পর্কগুলো ভেঙে পড়ে। সে তার সামাজিক শান শৌকত, প্রতিপত্তি, সম্মানের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছে যে তার সম্পর্ক ভেঙে পড়ছে। কারণ মান ইজ্জতের গুরুত্ব বেশি, তার কাছে পরিবারের সম্মান, পরিবারের পরিবারের ভালোটা উনি অতটা গুরুত্ব দিয়ে দেখছেন না। তাহলে এই যে সমাজের ঠুনকো নিয়ম কানুনগুলো, তারপরে এই যে সামাজিক সোশ্যাল প্রেস্টিজ, এই যে ইলিউশনটা, এর কারণে দেখা যায় যে মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে। মানুষের সাথে ডিএইচ লরেন্স উনি একদম এই ভণ্ডামিগুলো আমাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যে শ্যামস অ্যান্ড ফ্রডস অফ মিডল ক্লাস লাইফ, এই যে মধ্যবিত্ত সমাজের যে ভণ্ডামিগুলো, ফ্রডস, শ্যামস, এইসব ভাওতাবাজি, ভণ্ডামি, এই বিষয়গুলো উনি প্রকাশ করে দিতে চেয়েছেন। উনি উনি দেখাতে চেয়েছেন কিভাবে দ্য ডিমান্ডস অফ পাওয়ার, মানি অর সাকসেস, এই যে ক্ষমতা, টাকা, সাফল্য,
এই তিনটা বিষয় কি করে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। মানুষ টাকার পেছনে ছোটে, সাফল্যের পেছনে ছোটে, ক্ষমতার পেছনে ছোটে। দেখেন, এই তিনটাই কিন্তু এখনকার বেশিরভাগ মানুষের জীবনের উদ্দেশ্য। হয় তারা ক্ষমতার পিছনে ছুটবে, ইদার দে লাস্ট ফর পাওয়ার, অথবা টাকার পিছনে ছুটবে, লাস্ট ফর মানি, অথবা সাফল্য, ক্যারিয়ারের সাফল্যের পেছনে ছুটবে, লাস্ট ফর সাকসেস। উদ্দেশ্য কোনটা? ক্ষমতা, টাকা, নাকি সাফল্য? মোটামুটি যারা যাদের একটু মান সম্মান অনেক সেন্সিটিভ, তারা বলবে আমি এখন সাফল্যের পিছনে ছুটছি, সাকসেস, তারা বলবে সাকসেস। যারা যাদের অ্যাম্বিশন বেশি, তারা বলবে ক্ষমতা, ক্ষমতার পিছনে ছুটছে। আর যারা অতটা লাজ লজ্জার বালাই নাই যাদের, তারা বলবে টাকা, তারা বলবে যে যা বাস্তব তাই বলছি। এখন মধ্যবিত্ত সমাজের টাকা, ক্ষমতা, সাফল্যের পেছনে ছুটছে, শুধু মধ্যবিত্ত না, এটা আমরা আসলে উচ্চবিত্তদের ক্ষেত্রেও এখন বলতে পারি যে সবাই ক্ষমতা অথবা টাকা অথবা সাফল্যের পেছনে ছুটছে। এসবের পেছনে ছুটতে গিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্কটা ভেঙে পড়ছে। সাথে যখন আমাদের জীবনে ঘটে, আমরা যখন আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই এবং একই সাথে আমরা ক্ষমতার পেছনে বা টাকার পেছনে বা সাফল্যের পেছনে ছুটি, এবং চারপাশের সমাজ আমাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে, সমাজ তার অচল বস্তা পচা নীতি নিয়ে আমাদেরকে যখন ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তখন দেখবেন কখন যে সম্পর্ক ভেঙে যায়, কখন যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, ডিস্টর্টেড হয়ে যায়, আপনি টেরই পাবেন না। হঠাৎ করে দেখবেন খুব যত্ন করে আপনি আপনার সম্পর্কটাকে টিকিয়ে রেখেছেন, হঠাৎ করে একদিন সকালে উঠে দেখবেন সব চোখের পলকে আপনার সম্পর্ক ভেঙে গেল, চোখের পলকে আপনার গড়া সম্পর্ক নষ্ট হয়ে গেল। আপনি বুঝতেও এখন এই বিষয়টা লরেন্স তার উপন্যাসে দেখাতে চেয়েছেন, যে মানুষের সাথে মানুষের সম্পর্কটা কত সহজেই ভেঙে যায়। এই সমাজ কিভাবে মানুষের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। মোহ, ক্ষমতার প্রতি, টাকার প্রতি, সাফল্যের প্রতি তাদের মোহ, লোভ কিভাবে তাদেরকে তাদের জায়গা থেকে বিচ্যুত করছে, মানুষের সম্পর্ক কিভাবে ভেঙে যাচ্ছে, এই বিষয়গুলো তার উপন্যাসে আমরা দেখতে পাই। বেশিরভাগ সময় দেখবো যে তার এই যে সানস এন্ড লাভার্স, দ্য রেইনবো, এই উপন্যাসগুলো যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে মানুষ সমাজের দুর্বলতা, সমাজের যে ডিফেক্টিভ স্ট্রাকচার, কাঠামোগত দুর্বলতার কারণে আমরা অনেক সময় ব্যর্থ হই আমাদের সম্পর্কগুলো টিকিয়ে রাখতে। ইভেন বাবা মার সাথেও আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই বোনের সাথে তো সম্পর্ক নষ্ট হচ্ছে অহরহ। অহরহ ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই হচ্ছে, ভাইয়ের সাথে বোন, বোনের সাথে বোন, তাদের কোনো দেখা দেখি নাই। এমনও পরিবার আছে ভাই বোন তাদের 20 বছর কোনো সাক্ষাৎ নাই, 20 বছর তারা একে অন্যের সাথে কথা বলেনি, কারণ ইগো কনফ্লিক্ট। ইভেন বাবা মার সাথেও তারা কথা বলে না। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে, তারা 10 বছর 12 বছর ধরে বাবা মার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কেন? ইগো কনফ্লিক্ট। কেন? সোশ্যাল কনফ্লিক্ট। এমন একটা সমাজে আমরা বাস করছি যেখানে সমাজ ঠিক করে দেয় মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে, সমাজ কমেন্ট করে, সমাজ ভেঙে দেয় মানুষের সাথে মানুষের সম্পর্ক। এই বিষয়টা জিএইচ লরেন্স দেখাতে চেয়েছেন, যে সমাজ কিভাবে মানুষের ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে? মানুষের সাথে মানুষের সম্পর্ক ভেঙে দিয়ে। কিভাবে ক্ষতি করছে? মানুষ তার মোহ, স্বার্থের পেছনে ছুটছে, মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে। মানুষের সম্পর্ক ভেঙে যাওয়া, এটা হচ্ছে একটা উপসর্গ। মানুষের সম্পর্কটা ভেঙে যাওয়া মানে হচ্ছে এই মানুষটা অশান্তিতে ভুগবে, এই মানুষটা কখনো ভালো থাকবে না।
আলটিমেটলি ভালো ভালো থাকাটাই তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? আমরা তো ভালো থাকার জন্যই এত কিছু করি। তাহলে আমরা যদি এক কথায় বলি যে যত 20th সেঞ্চুরি নভেল আছে, যত মডার্ন নভেল আছে, বেশিরভাগ নভেলেরই মূল কথা কি? আপনারা এই এই স্লাইডে দেখতে পাচ্ছেন কিনা, হাইলাইট করা আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইয়েলো অ্যালফাবেটে লেখা আছে দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস। সর্বশ্রেষ্ঠ যে আধুনিক উপন্যাস, মডার্ন নভেলগুলো, এগুলোর বিষয়বস্তু কি? The greatest modern novels are about the difficulty and at the same time inevitability of being human. এক কথায় এক কথায় অ্যাব্রামস বলার চেষ্টা করেছেন। অ্যাব্রামস কি বলছেন? অ্যাব্রামস বলছেন আধুনিক উপন্যাস, সর্বশ্রেষ্ঠ যেসব উপন্যাসগুলো, 20th সেঞ্চুরি নভেলস, আধুনিক উপন্যাস, এইসব উপন্যাসের মূল কথা হচ্ছে দ্য ডিফিকাল্টি অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ বিং হিউম্যান। এই যে আমরা মানুষ, আপনি আমি, আমরা যে নিজেদেরকে মানুষ বলে দাবি করি, আমরা হিউম্যান বিইং, আমরা ডিক্লেয়ার করছি, আমরা দাবি করছি যে আমরা মানুষ। এই মানুষ হিসেবে থাকাটা, এই মানুষ হিসেবে বাঁচাটা, মানুষ হিসেবে টিকে থাকা যে কতটা কঠিন, কতটা ডিফিকাল্ট, আমাদের জীবনটা যে কতটা ডিফিকাল্ট করে ফেলেছি আমরা। প্রশ্ন এটা না যে আমরা জীবনকে ইচ্ছে করলেই জীবনটাকে সুন্দর করতে পারি, কথা এটা না। কথা হচ্ছে আমরা আমাদের জীবনটাকে, বেশিরভাগ মানুষই আমরা আমাদের জীবনটাকে অসম্ভব জটিল করে তুলছি, এবং আমরা নিজেদের দায়ভার, নিজেদের রেসপন্সিবিলিটির কারণেই আমাদের বেঁচে থাকাটা খুব কঠিন, এবং আমরা চাইলেও সহজে এই জটিল অবস্থা থেকে মুক্তি পাবো না। এবং দ্য ইনএভিটেবিলিটি ইনএভিটেবিলিটি অফ বিইং হিউম্যান। আচ্ছা, একটু একটু হোল্ড করেন, আসছি একটু। আমরা যেটা বলছিলাম, আধুনিক উপন্যাসগুলো, অল দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস, এসব নভেলের মূল কথা কি? দ্য ডিফিকাল্টিস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনএভিটেবিলিটি অফ বিইং হিউম্যান। আমরা যেভাবে আমাদের জীবন যাপন করছি, আমাদের যে সাফারিং, আমাদের যে যন্ত্রণা, এটা হচ্ছে ইনএভিটেবল। আজ হোক কাল হোক, আমাদেরকে সাফার করতে হবে, কারণ আমরা এমন এক সিচুয়েশন তৈরি করে রেখেছি আমাদের চারপাশে, আমরা এমন এক আয়োজনে বড় হচ্ছি, এমন এক আয়োজনে আমরা জীবন যাপন করছি, যে আজ হোক কাল হোক আমাদেরকে যন্ত্রণা ভোগ করতেই হবে। হয় আজ অথবা কাল অথবা পরশু, কোনো না কোনো সময় আপনাকে এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে। আপনি ভুলে থাকতে পারেন, আপনি পালিয়ে থাকতে পারেন, কিন্তু এক সময় না এক সময় আপনাকে ঠিকই সাফার করতে হবে। এই হচ্ছে মডার্ন নভেলের মূল কথা, দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ বিইং হিউম্যান। আমাদের যে অস্তিত্ব, আমরা এমনভাবে আমাদের অস্তিত্বকে সাজিয়েছি যে আজ হোক বা কাল হোক আমাদেরকে যন্ত্রণা ভোগ করতেই হবে। আপনি বলতে পারেন যে আমি তো কিছু করিনি, আমি কেন সাফার করব? আপনি করেননি, কিন্তু আপনার কাছের মানুষরা করেছে। আপনার কাছের মানুষ করেনি, আপনার আত্মীয় স্বজন করেছে। আপনার আত্মীয় স্বজন করেনি, আপনার সমাজের মানুষ করেছে। আপনার সমাজের মানুষ করেনি, আপনার দেশের মানুষ করেছে, কিন্তু আপনি তাদেরই একজন। অতএব তারা যে যে যন্ত্রণাটা পাবে সেটা আপনিও পাবেন। এটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ। সমাজে আপনি বসবাস করছেন, সমাজের সুবিধা নেবেন, দায়ভারটা নিতে হবে না? রেসপন্সিবিলিটি নিতে হবে না? সেই কথাটাই দেখাচ্ছে যে আমরা এমন ভাবে আমাদের জীবনটাকে সাজিয়েছি
It is inevitable that we will suffer. The dilemma of the human condition is never really solved in this novel. তার মানে এই না যে জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, ডিএইচ লরেন্স এরা আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে দিয়ে গেছেন। না, এইসব উপন্যাস পড়ে আপনি আপনার জীবনের কোনো সমাধান পাবেন না। এই উপন্যাসগুলোতে শুধু সমস্যার কথাই বলা আছে। এই উপন্যাসগুলোতে শুধু আমাদের চোখে আঙ্গুল দিয়ে সমস্যাগুলো দেখিয়ে দেওয়া আছে। Only problems are discussed here, no solution. আমাদের সবার জীবনের প্রশ্নপত্র এক, কিন্তু উত্তর আলাদা। আমাদের প্রত্যেকের উত্তর একজন আরেকজনের থেকে আলাদা। একজনের জীবনের সলিউশন আরেকজনের জীবনে লাগবে না কাজে। আমরা প্রত্যেকের সমস্যার সমাধান নিজেকে নিজে করতে হবে। আপনার সমস্যার সমাধান অন্য কেউ করে দেবে না। কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন, বলেন যে কোনো সমস্যা নাই, তাহলে তো এটা বোকামি। আপনাকে প্রস্তুত থাকতে হবে। ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। এখন সব নভেলিস্ট যে এই মানুষের জীবনের জটিলতা, কমপ্লেক্সিটি নিয়ে লিখেছেন তাই না। অনেকে আছেন এই 20th সেঞ্চুরিতে বসেও তারা পুরাতন স্টাইলে লিখেছেন। তাদেরকে বলা হচ্ছে ডকুমেন্টারি নভেলিস্ট। তারা they presented the changing social scenes, showing considerable insight and sympathy. এই সময় এসেও সমাজের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সমাজের ছবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সমাজ মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে চার্লস ডিকেন্স, থ্যাকারে, থমাস হার্ডি তারা যেভাবে সমাজকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, এই মডার্ন পিরিয়ডেও কেউ কেউ চেষ্টা করেছেন। যেমন আর্নল্ড বেনেট, জন গলসওয়ার্দি, এইচ.জি. ওয়েলস। তারা তাদের উপন্যাসে সমাজকে দেখাতে চেয়েছেন। মানে ওই ভিক্টোরিয়ান স্টাইলেই এই সময় অনেকেই লিখেছেন। এদেরকে উলফ কল্ড দিস বস্তুবাদী লেখক। তারা এখনো এই যুগে 20th সেঞ্চুরিতে বসে ভিক্টোরিয়ান স্টাইলে তারা উপন্যাস লিখে যাচ্ছেন। এরা নতুন নতুনত্বে গা ভাসাননি, এরা সেই পুরাতন ডিকেন্স, থ্যাকারের স্টাইলেই লিখে গেছেন। এদেরকে ডকুমেন্টারি নভেলিস্ট বলে আখ্যায়িত করেছেন। উলফ তাদেরকে ম্যাটেরিয়ালিস্ট ডেকেছেন। এবং এই সময়ে ছোট গল্প, শর্ট স্টোরি অনেক বিখ্যাত হয়। সবচেয়ে বেশি শক্তিশালী রূপ লাভ করে এই সময়। From new techniques of exploration in depth. Psychological novel by James Joyce, D.H. Lawrence, Virginia Woolf, এদের যে টেন্ডেন্সি, এদের যে টেকনিক, এই টেকনিকটা ফলো করেই অনেকে চমৎকার চমৎকার সব ছোট গল্প লিখেছেন। বিশেষ করে সিম্বলের ইউজে চমৎকার ভাবে উপন্যাসের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় অনেক ছোট গল্প আমরা দেখতে পাই। A great consciousness of the symbolic uses to which objects and incidents can be put a greater subtlety. সূক্ষ্মতা, দক্ষতার সাথে অনেক শর্ট স্টোরি রাইটার তারা ছোট গল্প লিখছেন। কারা কারা ছোট গল্প লিখছেন, এখানে বেশ কিছু নাম আছে। জেমস জয়েস শুধু উপন্যাস লিখেছেন তাই না, অনেক সার্থক ছোট গল্প লিখে গেছেন। ক্যাথরিন ম্যানসফিল্ড, আশা করি তার ছোট গল্প আপনারা পড়েছেন। দ্য গার্ডেন পার্টি আপনাদের পড়ে আসার কথা। জেমস জয়েসের অ্যারাবি আপনাদের পড়ে আসার কথা। ইন্ট্রোডাকশন টু লিটারেচার ফিকশনে আপনারা পড়েছেন না জেমস জয়েসের অ্যারাবি পড়েননি? ম্যানসফিল্ডের গার্ডেন পার্টি, তারপর ডিএইচ লরেন্স, উনিও আপনাদের সিলেবাসে ছিল আর কি। জেমস জয়েসের অ্যারাবি, ক্যাথরিন ম্যানসফিল্ড, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিটারেচার ফিকশন কোর্সে। ক্যাথরিন ম্যানফিল্ড, ডিএইচ লরেন্স, এম ফস্টার, ওনাদের নাম তো আমরা নভেল লিস্টে দেখলাম। ওনারা
অনেক ছোট গল্প লিখেছেন, ডরিস লেসিং, এডনা ওব্রায়ান, সুজান হিল। এরা সবাই সার্থক ছোট গল্প লেখক আর কি। তারা আধুনিক স্টাইলে ছোট গল্প লিখে গেছেন, ইন্সপায়ার্ড বাই নভেলিস্ট। ক্যাথরিন ম্যানসফিল্ড, এই ক্যাথরিন ম্যানসফিল্ডের গার্ডেন পার্টি, এটা আপনাদের পড়ে আসার কথা অনেকেরই, বেশিরভাগ আশা করি। ম্যানসফিল্ড, she learned from the Russian short story writer Anton Chekhov. রাশিয়ার একজন বিখ্যাত ছোট গল্প লেখক আছেন আন্তন চেখভ। এই চেখভের স্টাইলে অনুপ্রেরণা লিখেছেন। উনি দেখিয়েছেন হাউ টু ইউজ ক্যাজুয়াল সিমিং ইনসিডেন্টস অফ অর্ডিনারি লাইফ ইন সাচ এ ওয়ে টু সেট আপ হন্টিং ওভারটোনস অফ মিটিং। আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা যায় যাতে আমাদের মধ্যে নতুন এক আবেগের সৃষ্টি করে, নতুন এক অর্থ নিয়ে আসে। হয়তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা চোখে পড়ে সেই দৃশ্যগুলো, কিন্তু ম্যানসফিল্ড আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, আমরা একটু খেয়াল করলেই এর গভীরে লুকিয়ে থাকা অর্থগুলো কিন্তু বুঝতে পারি। ইফ উই আর কেয়ারফুল এনাফ, if we are careful, then it is very easy for us to learn the deep meaning. গভীরে যে অর্থটা আছে এই অর্থটা আমরা একটু চেষ্টা করলেই কিন্তু বুঝতে পারি। এমন ভাবে ক্যাথরিন ম্যানসফিল্ড তার গল্পকে সাজিয়েছেন যে গভীরে লুকানো অর্থটা ঠিকই পরিষ্কারভাবে ফুটে উঠছে আমাদের মনে। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাবলী, যেটা সবসময় আপনার চোখের সামনে চলে আসে, কিন্তু সেই সাধারণ দৃশ্যের ভেতরেও যে গভীরে অর্থ লুকিয়ে থাকতে পারে, সাধারণ গল্পটাকেও এমনভাবে প্রেজেন্ট করা যায় যে তার মধ্যে গভীর অর্থ সৃষ্টি করা যায়, তুলে আনা যায়। সেটা শেখবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ম্যানসফিল্ড তার ছোট গল্পে প্রয়োগ করেছেন। তাহলে এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যারা ছোট গল্প লিখে গেছেন মডার্ন পিরিয়ড, ইন 20th সেঞ্চুরি যারা ছোট গল্প লিখেছেন, তারা কিন্তু মেইনলি ইন্সপায়ার্ড বাই দ্য নভেলিস্ট, স্পেশালি জেমস জয়েস, D.H. লরেন্স, ভার্জিনিয়া উলফ, ইভেন E.M. ফস্টার্স। তারাই কিন্তু পরবর্তীতে পাশাপাশি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পও লিখেছেন। ছোট গল্পের মধ্যে এখন কিন্তু উপন্যাসের চাইতে ছোট গল্পের চাহিদা বেড়ে গেছে। ছোট গল্পের মধ্যেও কিভাবে গভীরের অর্থ, লুকোনো অর্থ কিভাবে পাঠকের কাছে পৌঁছানো যায়, এই টেকনিকটা তারা ফুটানোর চেষ্টা করেছেন। এই যে ম্যানসফিল্ডের যে টেকনিকটা, এটা কিন্তু আমাদের এখনকার অনেক ছোট গল্প লেখকদের মধ্যে আমরা দেখতে পাই, যে হাউ টু ইউজ ক্যাজুয়াল সিমিং ইনসিডেন্টস অফ অর্ডিনারি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ একটা ঘটনা, সেটাকে কিভাবে কিভাবে সেটাকে প্রকাশ করলে তার মধ্যে হন্টিং ওভারটোনস অফ মিনিং, গভীরে লুকিয়ে থাকা অর্থটা কিভাবে ফুটিয়ে তোলা যায়। আমি দেখাচ্ছি খুবই সাধারণ কোনো দৃশ্য গল্পের মাধ্যমে, কিন্তু সেই সাধারণ ঘটনার ভেতরে গভীরে লুকিয়ে আছে অসাধারণ কোনো অর্থ। এটা এটা চেয়েছেন। এটা কিন্তু অনেক ছোট গল্প লেখকের মূলনীতি। এখন অনেকেই যারা ছোট গল্প লেখেন তাদের কথা হচ্ছে এটাই, যে আমি এমন কিছু দেখাবো যেটা আপনি হয়তো প্রতিদিনই আপনার চোখের সামনে ঘটে, কিন্তু আপনি ভালো করে খেয়াল করেন না এই সাধারণ ঘটনার গভীরে কি অসাধারণ অর্থ লুকিয়ে আছে। এই সব কিছু মিলিয়েই হচ্ছে মডার্ন ফিকশন, 20th সেঞ্চুরি ফিকশন। These things come together in great fiction of all ages. সব যুগেই কিন্তু এই বিষয় নিয়ে গবেষণা চলছিল, কিন্তু এই 20th সেঞ্চুরিতে এসে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক এক্সপেরিমেন্টেশন চলছে, ভাষায়, কৌশলে, ল্যাঙ্গুয়েজে তো আছেই, প্লাস একই সাথে কৌশল কিভাবে লেখা যায়, কিভাবে আরো সার্থকভাবে সফল
টেকনিকের উপর গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে এই যে গত ক্লাসে যে পয়েন্টগুলো আমরা ফোকাস করলাম, যে পার্সোনাল ভ্যালুস কিভাবে পোর্ট্রে করা যায় গল্পে বা উপন্যাসে। তারপর এই যে সময়ের যে ধারণাটা, নতুন ধারণাটা, এই ধারণাটা কিভাবে গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়, গল্পে কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়। তারপর এই যে মানুষের চেতনা, চেতনা নিয়ে যে নতুন ধারণাগুলো আসলো, এটাকে কিভাবে গল্পে প্রয়োগ করা যায়। এই বিষয়টা শুধুমাত্র এই যে পাঁচজন আমরা আলোচনা করলাম, কনরাড, জয়েস লরেন্স, ভুলফ, ইএম ফোস্টার্স, শুধুমাত্র তারা তারা এটাকে ছড়িয়ে দিলেন ছোট গল্পে। গল্প, উপন্যাস একাকার হয়ে গেল, প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। এখন আজকে এই হচ্ছে আমরা মোটামুটি ফিকশনটা শেষ করলাম। ফিকশনে আজকে আমাদের কি আলোচনা করলাম? ফিকশনে প্রথমে আমরা রিভাইজ করলাম গত ক্লাসের ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন ফিকশন, কি কি বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বলতে গত ক্লাসে এটাই হচ্ছে 3 ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন ফিকশন। এবং এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ক্যারেক্টারিস্টিক্স এর ফলো আপ, এটাই চরিত্রের ফলো আপ থেকে শুরু করে জোসেফ কনরাড, জেমস জয়েস, টি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, ইএম ফস্টার্স, এদের প্রত্যেকের অবদানগুলো, তারা তাদের উপন্যাসের মাধ্যমে কি কাজ করে গেছেন, তাদের অবদান কি, তাদের অবদানগুলো কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করলাম আজকের লেকচার থেকে। তাহলে আপনারা এই জিনিসগুলো তাহলে গুছিয়ে ফেলেন, যে কন্ট্রিবিউশনস অফ দিস 5 গ্রেট নভেলিস্ট, 5জন নভেলিস্টের অবদান কারা কারা? কনরাড, জয়েস, লরেন্স, উলফ, ফোস্টার্স। তারপরে আলোচনা করলাম হচ্ছে শর্ট স্টোরি রাইটার। এই স্লাইডে দেখতে পেলেন যে যারা শর্ট স্টোরি রাইটার তারা কি কি অবদান রাখলেন, কিভাবে ছোট গল্পে পরিবর্তন আসলো, ছোট গল্প আরো কিভাবে সমৃদ্ধ হলো। এই 5জন এই আধুনিক উপন্যাস এর দ্বারা কিভাবে এগুলো এনরিচড হলো। এই তো, দ্যাটস অল। তাহলে এই মডার্ন ফিকশন থেকে আমরা কি কি টপিক আশা করতে পারি? এই 20th সেঞ্চুরি ফিকশন থেকে আমরা প্রথম যে টপিকটা আশা করব সেটা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ 20th সেঞ্চুরি ফিকশন, মডার্ন ফিকশনের বৈশিষ্ট্য। এরপর আমরা যাব হচ্ছে কন্ট্রিবিউশনস অফ দ্য মেজর নভেলিস্ট, এই যে যারা 5জন, এই 5জনের অবদান নিয়ে আপনারা আলোচনা করবেন। শেষে গিয়ে যারা শর্ট স্টোরি রাইটার তাদের কথা আলোচনা করতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমি আরো কিছুক্ষণ আছি, যদি আপনারা কোনো বিষয়ে প্রশ্ন করেন, কনফিউশন থাকে, কিছু যদি জিজ্ঞেস করতে চান, করতে পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এরপরে যদি কোনো কোয়েশ্চেন আসে অবশ্যই জানাবেন, যদি কোনো বিষয়ে আবার আলোচনা করা লাগে করব। নেক্সট লেকচারে আগামী মঙ্গলবার I will try to be at the class within 4 PM, 4টার মধ্যে আমি থাকার চেষ্টা করব। 4টার মধ্যে ইনশাল্লাহ শুরু করে দেব। নেক্সট ক্লাস হচ্ছে আমরা মডার্ন ড্রামা নিয়ে, 20th সেঞ্চুরি ড্রামা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো করে শুরু হোক। ভালো থাকেন আপনারা, স্টে সেফ। আসসালামু আলাইকুম। স্যার আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সাখাওয়াত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।